আজকে হচ্ছে আমরা কর্পোরেট ট্যাক্সের যেটা গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে উইথহোল্ডিং রিটার্ন। আজকে পুরো উইথহোল্ডিং রিটার্ন নিয়ে ইনশাআল্লাহ কথা বলব। তো উইথহোল্ডিং রিটার্ন সম্পর্কে আমরা সবারই কম বেশি ধারণা আছে যে প্রতি মাসে আমরা আগে যখন টিডিএস গুলো কাটতাম সেটা হচ্ছে মাস শেষে আমরা একটা রিটার্নের মাধ্যমে সেটা জমা দিতাম। কিন্তু এইবার ফিন্যান্সিয়াল ইয়ারে সেটা একটা পরিবর্তন আসছে। সেটা হচ্ছে আমরা আ কোয়া কোয়ার্টারলি জমা দিতে হয়। এখানে অলরেডি আমরা দেখলাম যে ফার্স্ট কোয়ার্টারের রিটার্নেরটা অলরেডি চলে গেছে। সেকেন্ড কোয়ার্টারটা আসবে হচ্ছে জানুয়ারিতে। তো এখানে আমি দেখলাম জুলাই টু সেপ্টেম্বর। এই রিটার্নটা আমরা জুলাই থেকে সেপ্টেম্বর রিটার্নটা অক্টোবরে ২৫ তারিখের মধ্যে হচ্ছে আমরা সাবমিট করছিলাম। তো এই রিটার্নটা এখন মানে যেটা মাসে না দিয়ে এখন যেটা দিচ্ছে ৩ মাস পর, এটা আসলে আমার দৃষ্টিতে অনেক বেশি সুবিধার হইছে। কারণ আমরা যারা ভ্যাট রিটার্ন করি, প্রতি মাসে হচ্ছে ভ্যাটের রিটার্ন করতে হয়। তার সাথে হচ্ছে আবার উইথড্র রিটার্ন থাকে। তো দেখা যায় পুরো মাসে হচ্ছে আমাদের কোনো না কোনোভাবে এই রিটার্নের কাজকর্মের মধ্যেই থাকতে হতো। তো এখন যেটা হইছে, আমরা প্রতি মাসে ভ্যাটের রিটার্নটা সুন্দরভাবে দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে আমাদের প্রায় ৩ মাস পর আমাদের একটা চাপ আসে উইথড্র রিটার্ন নিয়ে। তো এটার ১ম এ আমি যে শীটটা দেখাচ্ছি সেটা হচ্ছে মানে মূল যে রিটার্ন। তো মূল রিটার্নের এখানে হচ্ছে একটা অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট। এখনো কিন্তু রিটার্ন অনলাইনে দেওয়া যায়, আবার অফলাইনে দেওয়া যায়। সবার জন্য মানে অনলাইনে বাধ্য করে নাই টিডিএস রিটার্ন গুলো। তবে আমরা ম্যানুয়ালি দিয়ে থাকি। তো ম্যানুয়ালি দেওয়াতে আমাদের যখন রিটার্নটা সাবমিট করব, তখন হচ্ছে আমরা এরকম একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ থাকবে। এটাতে হচ্ছে আমরা রিসিভিংটা নিয়ে আসি। তো এখানে দেখা যায় কর অফিসে সিগনেচার দিবে, রিসিভিং নিয়ে আসবে। এই পেজটা মূলত হচ্ছে আমাদের জন্য অ্যাকনলেজমেন্ট। তো রিটার্নের যে মূল জায়গাটা শুরু হয় রিটার্ন অফ দ্য উইথহোল্ডিং, এটা হচ্ছে রিটার্নের মূল জায়গা। তো এখানে বেশ কয়েকটা পার্ট আছে। পার্ট 1 এর বেসিক ইনফরমেশন। তো ট্যাক্স অফিসে যে রিটার্নটা থাকে তার ১ম পেজটা হচ্ছে এটা। তাহলে এই বেসিক ইনফরমেশন থেকে উনারা হচ্ছে একটা ধারণা পেতে পারে যে কারা রিটার্নটা দিচ্ছে। যেমন এখানে কোম্পানির নাম আছে, ফিন্যান্সিয়াল ইয়ার আছে, তারপর এখানে হচ্ছে কোয়ার্টার কোনটা, ফার্স্ট কোয়ার্টার না সেকেন্ড কোয়ার্টার। আর এরকম করে হচ্ছে একটা উল্লেখ থাকতেছে। কোম্পানির সবগুলা জিনিস কোম্পানি না ফার্ম না উইথড্রলিং অথরিটি। এখানে আমরা আরেকটা জিনিস শুধু কোম্পানি, ফার্ম আবার অ্যাসোসিয়েশন অফ পারসন এরও একটা ঘর আছে। তো আমাদের এই ১ম পেজে একবার যদি আমরা বেসিক ইনফরমেশন গুলো দিয়ে দেই, তাহলে আর ঐরকম কাজ থাকে না। কারণ এটা শুধু আমার এই অংশটাই পরিবর্তন করতে হয় প্রতি কোয়ার্টারলি এসে। আর বাকি ইনফরমেশন গুলো একবার যা সবসময় হচ্ছে এটাই ক্যারি ফরওয়ার্ড হতে থাকে। তো এখন আমাদের পার্ট 2 তে পার্টিকুলার অফ ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স। এটা থেকে আসলে আমাদের রিটার্নের ক্যালকুলেশন বলি বা উইথহোল্ডিং যে ট্যাক্স গুলা কাটছি, জমা দেওয়ার মূল জায়গাটা হচ্ছে এখান থেকে শুরু। তো এই পার্টে আমাদের একটা জিনিস খেয়াল রাখা দরকার সেটা হচ্ছে যারা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাদের জন্য কোন সেকশন গুলো বেশি ব্যবহার হয়, যারা হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড তাদের জন্য কোন সেকশন গুলো ব্যবহার হয়, এরকম করে কিন্তু অনেকগুলো সেকশনের একটা জায়গা আছে। তো ১ম এ যদি আমরা এটা একটু ফর্মটা নিয়ে কিছু বলি, সেক্ষেত্রে আমাদের সিরিয়াল, সোর্স, সেকশন এখানে নাম্বার অফ পারসন হুইচ হ্যাজ ট্যাক্স ডিডাক্টেড অ্যাজ সোর্স। যাদের থেকে হচ্ছে আমরা ট্যাক্স ডিডাক্ট করছি, তাদের কতগুলা থেকে আমরা আ ডিডাক্ট করছি। তারপর হচ্ছে অ্যামাউন্ট অফ ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স ফ্রম জুলাই টু সেপ্টেম্বর পর্যন্ত আমরা দিলাম। কতটুকু হচ্ছে আমরা এই কারেন্ট রিটার্নের পিরিয়ডে ডিডাক্ট করছি। তারপর হচ্ছে এই পাশে আমরা দেখতে পাচ্ছি অ্যামাউন্ট ডিডাক্টেড অ্যাট সোর্স টিল সেপ্টেম্বর ২০২৫। তো এটা আমাদের প্রতিবার এটার মতো এই অংশটাকেও চেঞ্জ করতে হয়। যেমন আমি পরের রিটার্নটা দিব কি অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত। আর এখানে কি লিখবো? এখানে সেপ্টেম্বরের জায়গায় চলে আসবে ডিসেম্বর পর্যন্ত। কারণ এখানে এই ঘরটাতে এই মাসে যতটুকু মানে এই পিরিয়ডে যতটুকু কাটা হইছে সেটা দেখাইতে হবে। আর এখানে হচ্ছে কিউমুলেটিভ ফিগারটা দেখাইতে হবে। এতে আমাদের কিছু সুবিধা হয়। কারণ আমরা যে রিটার্নটা দেই, টিডিএসটা ক্যালকুলেশন করি এবং রিটার্নটা সাবমিট করি। আমাদের আরো যদি যেহেতু আমরা কর্পোরেট ট্যাক্সে এন্ট্রি নিয়ে নিছি, তো সেক্ষেত্রে আমরা আমাদের
বছর শেষে যখন আমরা ট্যাক্স রিটার্নটা সাবমিট করব বা ক্যালকুলেশন করব, তখন হচ্ছে আমাদের খুব ভালোভাবেই এই ডাটা মানে এই উইথড্রল রিটার্ন ইনফরমেশন গুলো খুব কাজে লাগে। যেমন আমি যখন আ আ রিটার্নটা প্রিপেয়ার করার সময় আমার যদি মনে হয় যে আমি সেলারিতে গেলাম ১ম এ। তো সেলারিতে যখন আমরা গেলাম তখন আমাকে দেখতে হচ্ছে টোটাল সেলারি এগেইনস্ট এ কতগুলো টিডিএস চালান কাটছি এবং কতগুলো জমা দিছি। তো এটা দেখা যায় আমাদের স্ট্রং রেফারেন্স হচ্ছে এই উইথড্রল রিটার্ন। আমরা যদি যেহেতু ৩ মাস ৪ টা রিটার্ন যদি আমরা নেই, তো দেখা যায় আমরা এখানে কিউমুলেটিভ ফিগারে যদি যাই, তখন আমরা দেখতে পারবো যে আসলে এই পিরিয়ডের মধ্যে আমরা কত টাকার ট্যাক্স কাটছি মানে 86 সেকশনে। এবং নিচে যখন আমরা যাব প্রতিটা পিরিয়ডে যখন চালানগুলো অ্যাটাচ থাকবে, তখন দেখা যায় আরো বেশি সুবিধা হবে। যেমন ধরেন এরকমও হয় বড় প্রতিষ্ঠানগুলোতে ১,০০০ ২,০০০ চালানো থাকে উইথড্রলিং এর শুধু ট্যাক্সেরই। ভ্যাটেরও তার থেকে বেশি থাকতে পারে, এরকম বা কম থাকতে পারে। তো এই যে চালান এগুলোকে ট্র্যাকিং করা। আপনারা মনে করেন ফাইলটা 147 অর্থাৎ অডিট ফোল্ড যেটাকে আমরা উৎসে করে অডিট বলি, নিরীক্ষা বলি। তখনও দেখা যায় আপনারা যদি এগুলো একটু সাজায় না রাখেন যে ১ বছরে আমার টিডিএস কতটুকু কাটা হলো, কোন হেডের আন্ডারে কতটুকু কাটা হলো, এগুলো বছর শেষে যদি ম্যাচ করে রাখা হয়, তাহলে দেখা যায় উৎসে করের অথরিটি যখন আসবে, তখন তাদেরকে আমরা দেখাইতে পারবো যে আমার এই হচ্ছে টিডিএস, এই হচ্ছে আমার অডিট রিপোর্টের টোটাল মানে ফিগার যেমন এত টাকা সেলারি এগেইনস্ট আমরা এত টাকা টিডিএস কাটছি, কাটছি, এভাবে জমা দিছি। তখন আমাদের এটা সহজ হয়ে যাবে। কারণ সবচেয়ে মনে হয় ঝামেলার পর্যায়ে হচ্ছে উৎসে করের অডিট মানে যারা হচ্ছে একদম কোম্পানিতে চলে আসে। চলে এসে দেখা যায় বিভিন্ন জিনিসপত্র মতো সিজ করে ফেলে কম্পিউটার, ল্যাপটপ। তো আমাদের এখন ডে বাই ডে যেটা হচ্ছে ট্যাক্স এবং ভ্যাটের কমপ্লায়েন্স টা শুধু গুরুত্ব বাড়তেছে। জি বলেন। ভাই আসসালামু আলাইকুম। একটু ক্লিয়ার হয়েছে, সেটা হচ্ছে কিউমুলেটিভ যেই ফিগারটা বসবে যে কলামে, ওইটা রিসেট হবে কি মানে নেক্সট ট্যাক্স ইয়ারে, মানে নেক্সট অ্যাসেসমেন্ট ইয়ারে আসার আগ পর্যন্ত, লাইক কিউমুলেটিভ হ্যাঁ, হবে কত, মানে কোন এটা মাস? শুধু ১ আচ্ছা আচ্ছা, বছর। ওকে, ১ বছর একটা বুঝতে পারছি। ফিনান্সিয়াল ইয়ারে। আবার নতুন ফিনান্সিয়াল ইয়ার আবার নতুন করে শুরু করবে। ওটা রিসেট হবে আবার, ওকে ওকে, বুঝতে পারছি, হ্যাঁ, থ্যাংক ইউ। কারণ আমরা তো যাই করি না কেন হিসাব তো ১ বছরের জন্য অডিট রিপোর্ট করি। তো সেই হিসাবে এখানে যা হবে মানে ১ বছরের ডাটা হবে। আচ্ছা, এটা হলো একটা দিকে গেল যে মানে ব্যাড ট্যাক্স এর কমপ্লায়েন্স ইস্যুটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। কারণ বিভিন্ন ধরনের চাপের কারণে সবাই মোটামুটি এর আওতায় আসতেছে। তো সেই হিসেবে আমরা যতটুকু হচ্ছে যারা কর্পোরেটে আছি গুছাইয়া রাখবো, ততটুকু হচ্ছে আমাদের জন্য হচ্ছে মানে সেফ জোনে থাকা। স্পেশালি হচ্ছে যেটা ১৪৭ এর উৎসে কর্কটের যে চেকিং টা হয়, সেটা আমরা গত ক্লাসেও দেখাইছিলাম যে কিরকম একটা ডিমান্ড চলে আসে। আবার এগুলোকে আমাদের ডিমান্ড গুলোকে মিটানোর জন্য আবার সেখানে আমাদের প্রমাণ তো লাগবে। যে উনি বলল এই হেডে আপনাদের এত টাকা টিডিএস আসতেছে। তো আমি বললাম যে এত টাকা দিয়ে আমি এত টাকা জমা দিছি। এই ক্যালকুলেশন এভরিথিং এরকম করে আছে। তো দেখা যায় উনারা মেনে নিতে বাধ্য। আর যদি এরকম সলিড ডাটা না থাকে তখন বোঝানোটা কঠিন হয়ে যাবে। আচ্ছা আসলে এটা ভাই জি একটু ভাই। মনে হয় মানে নিউমেরিটিক নাম্বারটা দিয়ে এক্সাম্পল দিয়ে মনে হয় একটু ফিল আপ করে একটা এক্সাম্পল দিলে বেটার হয় ভাইয়া। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। এটা তো পুরো ব্ল্যাংক ছিল। ধরেন এখানে আ আমরা ধরলাম এখানে ২৫,০০০ টাকা হচ্ছে মানে এই বছর মানে এই ৩ মাসের মধ্যে আমরা এই হেডে হচ্ছে আমরা কাটছি। তো এখানে দেখা যায় আমার আর কোন চেঞ্জ আসতেছে না। এই ফিগারটাই কিন্তু চলে গেছে। এখন যদি আমি নেক্সট পিরিয়ড এ যাব, তখন কিন্তু আমাকে কি করতে হবে একটু খেয়াল করেন। এই অংশটাকে আমরা তখন কি করব দেখেন, আমি এটাকে যেটা পছন্দ করি এটাকে কি করলাম, আমি মানে ফর্মুলা থেকে বের করে ফেললাম। বের করে এই কারণে কারণ পরবর্তীতে যখন আমি এর সাথে ধরেন আমি এখানে সমান চিহ্ন দিলাম। তো এখানে যখন আমরা পরবর্তীতে যে আমরা সমান চিহ্ন দেই, তখন হচ্ছে আমার আগের যে পিরিয়ডের অ্যামাউন্টটা থাকতেছে, ওইটা ধরেন আমার গত পিরিয়ডে ছিল ২৫,০০০ যোগ এটা আমি রিং করে দিলে যাতে হচ্ছে এখন
মানে গত ছিল 2.5 লাখ হয়ে গেছে। তাহলে দেখা যায় এরপরে যেটা জানুয়ারিতে আমরা যে রিটার্নটা দিব, তখন হচ্ছে আমাদের জন্য দেখা যায় এই অ্যামাউন্টটা তখন কিউমুলেটিভ করে ফেলতে হবে। তো কিউমুলেটিভ যখন আমাদের ফিগারটা হবে, এরকম করে যখন আমাদের এটা বাড়তে থাকবে, এখানে শুধু চলতি মাসে চলতি পিরিয়ড আর এখানে হচ্ছে একদম মানে যখন আবার যখন বাড়বে, তখন দেখা যায় আমরা আবার এটাকে আমরা সুন্দর করে 50,000 হইলো। এই ঘরটাকে আমরা তখন আবার নিয়ে গেলাম। নিয়ে আবার 50 এর সাথে এটাকে যোগ করে এভাবে ধরেন এটা ১ বছরে ৭৫,০০০ মানে ১,০০,০০০ টাকা হচ্ছে চলে আসবে। তো ১,০০,০০০ টাকা যদি চলে আসে, তখন দেখা যায় আমরা সহজেই মানে রিপোর্ট করতে পারবো। সব ধরনের ট্র্যাকিং গুলা করতে পারবো যে আমার উৎসের করের সাথে হচ্ছে মিল রেখে। হাসান ভাই একটা কোশ্চেন ছিল, করবো ভাই? হ্যাঁ, বলেন ভাই। আচ্ছা ভাইয়া, এই যে আপনার একটু আমাদের যাবেন, একটু শীতে যান। হ্যাঁ, এই যে এখানে সেপ্টেম্বর মাস যেটা বললেন, হ্যাঁ, এখন সেপ্টেম্বর মাসের যে টিডিএসটা আমরা কাটবো, এটা তো আমরা অক্টোবরের 15 তারিখের মধ্যে জমা দিব, তাই না? তো তখন এটা কিভাবে করবো ভাই, একটু বলবেন প্লিজ? আপনি হচ্ছে সেপ্টেম্বর পর্যন্ত যতটুকু জমা দিছেন, এটাই এই পিরিয়ডে আসবে। আচ্ছা আচ্ছা, ফাইন, বুঝতে পারছি। পরেরটা পরের পিরিয়ডে যাবে। আচ্ছা, এটা বুঝলাম। আর ওই যে নাম্বার অফ পার্সন, এখন যতগুলা লোকের আমি টিডিএস টা কাটছি, ওই নাম্বারটাই কেন হবে? 10 জন হলে 10 জন, 15 হ্যাঁ, জন হলে 15 লাস্টে জন। মনে করেন ধরেন এটা আমার মানে এই মাসে ভাই নাম্বার দাও কি ম্যান্ডেটরি, নাম্বার অফ পারসন? এটা দেওয়া দরকার যেহেতু আপনার এখানে হেডিং আছে না। না দিলে তো আপনার এটা কমপ্লিট সো হচ্ছে না। মানে আমি কয়টা ভেন্ডরের কাছ থেকে কাটছি ওইটাই তো ইন্ডিকেট করে এই নাম্বার। হ্যাঁ, মানে হেড অনুসারে যেমন এটা তো আর ভেন্ডর না, আমি যেটা এখানে আছি। জি জি, এটা এমপ্লয়মেন্ট, জি এটা পারসন। হ্যাঁ, এরকম করে যদি আপনি যে 89 এ যান, আমি ধরলাম এখানে আমার 89 200 অথবা 90। হ্যাঁ 98 এ যদি আমরা যাই 200 ধরেন আমার সাপ্লায়ার থেকে কাটলাম। জি বলেন। হ্যাঁ রাসেল ভাই, আচ্ছা যেগুলো আমরা খাটবো না তাদের অবস্থান কি হবে, আর যারা আমাদেরকে 6.3 দিবে তাদের তাদের অবস্থান কি হবে, অর্থাৎ তাদের হিসাবগুলো কি দেখাতে হবে যারা 6.3 দিবে? আমরা ভাই ট্যাক্সে আছি, ব্যাটে না। ব্যাটে হচ্ছে 6.3। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই, আমি তোলা ফেলতেছি। জানাল ভাই খেল হারাই ফেলতেছে। একটা পার্টে থাকতে হবে যেটা আমাদের রিলেটেড, আর যতটুকু রিলেটেড আমি সব ডিসকাশনের মধ্যে আমি নিয়ে আসি যার সাথে যতটুকু রিলেটেড। ওকে, তাহলে যেটা এটা অবশ্যই আপনারা রাখবেন কারণ এখানে গড় তো আর বেশি না ভাই। আপনারা যখন টিডিএস কাটবেন, চালান কাটবে, কয়টার জন্য কাটছেন এটা ইজিলি দেওয়া যায়। আর যেহেতু আমাদের এখন পর্যাপ্ত সময় থাকে ৩ মাসে, তো সেক্ষেত্রে দেখা যায় আমরা এটা ইজিলি সংখ্যা এতগুলো দিতে পারছি আর কয়জন থেকে কাটছি এটা দিতে পারবো না। আচ্ছা, তারপর হচ্ছে ফ্রম দ্য অ্যামাউন্ট পেইড টু ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেটরি ফান্ডে যদি আমরা দেই 86 সেকশনে, সেটাও কিন্তু আমাদের চলে চলে আসবে। তো সব হেড গুলো আমার লাগতেছে না, আমি বেস্ট যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কিছু হেড সেটা নিয়ে কথা বলবো। তো সিমিলার ওয়ে যদি আমরা সবচেয়ে বেশি ম্যানুফ্যাকচারিং এ বা কোম্পানিতে ব্যবহার করা হয় 89 সেকশন পেমেন্ট মেড টু কন্ট্রাক্টর সাপ্লায়ার্স এন্ড এক্সেট্রা। তো এখানে দেখা যায় একটা পিরিয়ডে এমনও হয় ৫ কোটি ৬ কোটি টাকা বড় বড় প্রতিষ্ঠান কাটতেই পারে। মানে টিডিএস এর পরিমাণ যারা কমপ্লায়েন্স করে ওরা আসলেই প্রচুর পরিমাণে ব্যাড ট্যাক্স দেয় বা দেওয়ার চেষ্টা করে, আর যারা হয়তো দেয় না তারা মামলা মোকদ্দমার মধ্যেই পড়ে থাকে। তো এখানে আমি জাস্ট ইজি একটা জিনিস আপনাকে শুধু খেয়াল রাখতে হবে, ফিগার যাতে এখানে মানে এই ঘরটাতে যাতে কিউমুলেটিভটা আসে এবং সেটা যাতে অ্যাকচুয়াল আসে, যাতে পরবর্তীতে আপনি বিভিন্ন কাজে আপনার দরকারে যাতে ব্যবহার করতে পারেন। কারণ ১ বছর পরে আপনার কি দিছেন না দিছেন মনে থাকবে না। কিন্তু আপনি ৪ টা রিটার্ন দিছেন, এই রিটার্নের তথ্যটা আপনার কাজে লাগবে এবং সহজে ট্র্যাকিং করা যাবে। তারপর হচ্ছে এখানে আমাদের গেল পেমেন্ট ফর সার্ভিস, আর এই 90 সেকশনটা যারা হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড তাদের জন্য কিন্তু আবার ডিটেইলস মানে বড় একটা পার্ট থাকে, আমি এটা দেখাবো। তো দেখা যায় পেমেন্ট ফর সার্ভিসের জায়গায় যদি আমাদের ৯০, যারা ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে এত বেশি থাকে না, কিন্তু আদার্স যারা সার্ভিস ওরিয়েন্টেড তাদের প্রচুর পরিমাণে থাকে। তো এখানে আমরা কয়জন থেকে কাটছি, আমরা যদি ২০ জন থেকে কাটি বা ৩০ জন থেকে কাটি সেটাও আমাদের এখানে মেনশন করে দিতে হয়। মেনশন করে অ্যাজ ইউজুয়াল যেহেতু আমরা প্রথম রিটার্ন, তো আমরা এরকম করে জাস্ট শুধু আমরা দিয়ে রাখলাম।
তারপর পেমেন্ট ফর ট্রানজিবল অ্যাসেট, এটা তেমন দেখা যায় না, মানে আমার প্র্যাকটিসে আজ পর্যন্ত এটা অ্যাপ্লিকেবল পাই নাই। তো পেমেন্ট ফর ইনকাম অফ মিডিয়া অ্যাডভার্টাইজিং, তো এটা কিন্তু থাকে সার্ভিস, যদি আমরা মিডিয়া থেকে কোনো সার্ভিস নেই, যারা অনেকে প্রমোশনের জন্য নিয়ে থাকে, তো সেটা ম্যানুফ্যাকচারিং বা সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি অনেকে নেয় যারা প্রমোশন ওরিয়েন্টেড। তো 92 সেকশনটা হচ্ছে আমাদের, তখন আমাদের ফিল আপ করতে হবে। তারপর অ্যাক্টর অথবা প্রোডিউসার তাদেরকেও যদি আমরা দিয়ে থাকি, সেটা পেমেন্ট ফর কমিশন ডিসকাউন্ট ফি 94। তো এরকম করে আপনারা দেখবেন মোটামুটি 86 সেকশন থেকে শুরু করে, যেটা আমরা আয়কর অ্যাক্ট 2023 এর প্রথম যে টিডিএস এর একটা, সেটা হচ্ছে মানে সেকশন, সেটা হচ্ছে 86। এটা থেকে তারপর আমরা যতগুলো আছে, আমরা যা শুধু এখানে ভাষা একটু যদি দেখি, মোটামুটি ওই যে আর গুরুত্বপূর্ণ 109 রেন্টাল ইনকাম, মানে রেন্ট পেমেন্ট করলে ট্যাক্স কাটলে, আবার এক্সপোর্ট ওরিয়েন্টেড যারা সার্ভিস ওরিয়েন্টেড মানে এক্সপোর্ট সাবসিডিয়ারি যারা ডিরেক্ট এক্সপোর্ট করে তারা পায়। এরকম করে দেখেন এখানে সেকশন আছে কিন্তু আমি যেটা বলছিলাম, এখানে আপনার সেকশন দেখতেছেন হচ্ছে 136টা। তার মানে আমাদের উৎসেকর কতনের সেকশন ছিল 139টা, আরো 3টা সেকশন আছে যেটা হয়তো এর সাথে সরাসরি রিলেটেড না, তাই এগুলা আসে নাই। তো এখানে যদি আমরা জাস্ট একটু পরিচিতি দিব, যেগুলো গুরুত্বপূর্ণ, একটু ডিসকাশন করলে হয়তো মাথার মধ্যে ঢুকবে। এখানে একটা দেখেন, পেমেন্ট মেড বাই সেকুলার মোবাইল ফোন অপারেটর। এখানে কিন্তু আমরা 89 সেকশন হচ্ছে ইন্টারনেট বা মোবাইল বিল যেগুলো আসে পোস্ট পেড, তাদেরকে কিন্তু এখান থেকে উৎসেকর কেটে রাখা হয়। ফ্রম এনি পেমেন্ট ইন এক্সেস অফ দ্য প্রিমিয়াম লাইফ ইন্স্যুরেন্স, তেমন ব্যবহার হয় না। হ্যাঁ, এটা দেখেন, ইন্টারেস্ট সি শিডিউল ডি ইন অ্যাটাচ টেবল। তো আমরা যদি শিডিউল ডি তে যাই, মানে এই শিডিউলটা কিন্তু আমাদের সেকশন কানেক্ট করছে কোনটা, 102 এ ইন্টারেস্টের জন্য। তো যে সকল প্রতিষ্ঠান অনেক বেশি এফডিআর থাকে বা ইন্টারেস্ট বেসিস থাকে, তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল হয়ে থাকে। তো ডি তে যদি আমরা দেখে আসি ঘুরে আসলে কি আছে, ডি তে দেখেন পার্টিকুলার অফ ট্যাক্স ডিডাক্টেড সোর্স ফ্রম ইন্টারেস্ট, এখানে পে, তারপর হচ্ছে পে অ্যাড্রেস, পে বা রেসিডেন্সিয়াল নন রেসিডেন্ট হলে ডেট অফ পেমেন্ট, অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট or টোটাল অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, অ্যামাউন্ট অফ ট্যাক্স ডিডাক্টেড এর সোর্স। তো এই শিডিউলটা যেহেতু ট্যাক্স মানে ইন্টারেস্টের একটা বড় পার্ট থাকে অনেক প্রতিষ্ঠানে, যদিও মানে ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্য না ইন্টারেস্ট খাওয়া, তো যদি বেশি পরিমাণ থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই শিডিউল অন্তর্ভুক্ত করতে হয়। জি বলেন। ভাইয়া এখানে ইন্টারেস্ট, এটা তো মানে আমাদের জন্য ইন্টারেস্ট এক্সপেন্সের ক্ষেত্রে না? একটু বুঝুন, আবার বলেন ভাই। মানে এই যে ইন্টারেস্টের যে শিডিউলটা দেখতেছি, শিডিউল টি ধারা নাম্বার 102 ইফ আই এম নট রং, এইটা কি ইন্টারেস্ট এক্সপেন্স? তো সো না না, এক্সপেন্স না, এটা হচ্ছে এফডিআই ট্যাক্স রিসিট যেগুলো হয় ওইটা এক্সপেন্স। তো আপনার জন্য 102 হচ্ছে এফডিআর এর ইন্টারেস্ট থেকে, ইন্টারেস্ট যেটা পাই কোম্পানি সেইটা, জি, এটা সো লোন না। সো এইটা কি আমার ইন্টারেস্ট ইনকাম? বিকজ আমি তো টিডিএস এখানে যেমন সেকশন 89 বা সেকশন 90 এগুলোর ক্ষেত্রে কি আমি এক্সপেন্স করতেছি এবং ওই এক্সপেন্সের এগেনস্ট ওদের বিল থেকে যে টাকা কেটে রাখতেছি ওইটা এখানে রিপোর্ট করতেছি। না না, সো এখানে এক্সপেন্স কেন হচ্ছে, এটা আমার ইনকাম হচ্ছে না। তাইলে ভাই ওই যে যেমন সেকশন 89 যেটা ঠিকাদার বা সাপ্লায়ার বা কন্ট্রাক্টর যেটা, ওইখানে টিডিএস এর যে ফিগারটা আমি এখানে রিপোর্ট করতেছি, ওইটা তো আমি যদি কোনো এরকম কন্ট্রাক্টর বা সাপ্লায়ারকে যদি আমি পেমেন্ট করি, সেই ক্ষেত্রে ওর বিল থেকে যেটা কেটে রাখতেছি ওইটা এখানে রিপোর্ট করতেছি না ভাই? এটা তো দিস ইজ দ্য মাই কনসেপ্ট আর কি। হ্যাঁ হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এইখানে যে কয়টা আমার টিডিএস এর সেকশন দেওয়া আছে সবগুলোই তো আমার জন্য, যদি আমি এক্সপেন্স করি, যেমন মোবাইল ফোন অপারেটর, যদি আমার এমপ্লয়িরা পোস্টপেড সিম ইউজ করে এবং ওইটার জন্য যদি গ্রামীণ ফোন বিল দেয়, সো সেখান থেকে আমি কেটে রাখবো এবং কেটে এইখানে আমি রিপোর্ট করতেছি।
সো সেই হিসাবে এই ইন্টারেস্ট যেটা আসতেছে যে শিডিউলটা, এইটা কি আমার ইন্টারেস্ট এক্সপেন্স হওয়ার কথা হিসাব মতে। সো আমার মানে কি ধরনের এরকম ইন্টারেস্ট এক্সপেন্স আসতে পারে যে এটার উইথহোল্ডিং ট্যাক্স আসবে? জাস্ট কয়েকটা এক্সাম্পল জানতে চাচ্ছিলাম। এটা ধরেন পেই নেম যে দেখেন মানে কাকে দিতে পারি, যেমন ধরেন অনেক সময় প্র্যাকটিস করতে পারে সাবসিডিয়ারি অথবা অন্য কোনো কোম্পানির ক্ষেত্রে যদি হয়, যেমন সাবসিডিয়ারি ক্ষেত্রে এক কোম্পানি আরেক কোম্পানির উপর ইন্টারেস্ট চার্জ করে। তো ইন্টারেস্ট যখন চার্জ করে তখন দেখা যায় সে তো এটা তার জন্য এক্সপেন্স হিসাবে পে করতেছে। তো এর জন্য কিন্তু সে ওই টিডিএস কেটে রাখতে পারে। মানে এটা কি ভাই ওই যে ইন্টার কোম্পানি লোন যদি হয় সেই ক্ষেত্রে মানে কিভাবে অ্যারেঞ্জ হইতে পারে ওইটা একটু কনফিউজ। আপনাকে তো একটা উদাহরণ দিলাম যে ইন্টার কোম্পানি লোনে সাধারণত হচ্ছে ইন্টারেস্ট চার্জ হয় না, যদি করতে চায় সেটা করতে পারবে। তো আদার্স এর ক্ষেত্রে কারেক্ট। যদি এরকম হয় যে কোম্পানিকে লোন দিছে, যেটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে তো ব্যাংক কেটেই রাখে, মানে ব্যাংক থেকে যদি আমরা মানে লাভ পাই, তো আমরা যদি কারো কাছ থেকে কোনো ভাবে যদি প্রতিষ্ঠান যদি লোন নেয়, সেটা যদি ইন্টারেস্ট ওই ব্যক্তির জন্য মানে ইনকাম হয়, আমাদের জন্য যে এক্সপেন্স হয়, তাহলে এটা থেকেও মানে টিডিএসটা 102 সেকশনের আন্ডারে কেটে নিতে পারে। কেটে সেটা হচ্ছে এখানে শিডিউল হিসাবে দেখাবে। যদিও বাস্তবে এরকম তেমন নাই, প্রয়োগ অনেক কম আই গেস। সাধারণত আমরা তো ব্যাংক থেকে নিয়ে থাকি। তো ব্যাংকে নিলে তো জি তখন আমাদের, আমার জন্য এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। জি সেটা তো ভাই তখন আমার আলটিমেটলি যে মেইন রিটার্ন আছে অ্যানুয়াল ওইখানে যাবে আলটিমেটলি, যে আমি হুম। ইন্টারেস্ট এগেইনস্ট পে করছি। বুঝতে পারছি। আচ্ছা, তারপর ডিডাকশন অফ ট্যাক্স ফ্রম পেমেন্ট অফ ইন্টারেস্ট টু রেসিডেন্ট পারসন, এখানে কিন্তু 102ও বলছে, আরো যদি মানে ডাবল বলছে, যদি এটা অ্যাপ্লিকেবল মানে সেরকম নাই। ইন্টারন্যাশনাল ফোন কল যেটা, এটাতেও কিন্তু বলছে। তো 109 রেন্টাল পেমেন্ট, যদি 109 আগে সেটা 5% ছিল, এখন 10% হয়ে গেছে টিডিএস। তো সেটা কিন্তু এখানে শো করাতে হবে। তারপর এটা প্রায় প্র্যাকটিস তেমন নাই বললেই চলে। প্রোভাইড সার্ভিস ফ্রম কনভেনশন হল, কনফারেন্স হল, এদের উপর অনেক ধরনের ব্যাট এবং ট্যাক্সের আওতায় নিয়ে আসার চেষ্টা করতেছে, কিন্তু সেটা আসলে ওরকম হয়ে ওঠে না। তো এটা তো ক্যাশ সাবসিডির পর এক্সপোর্ট কিছু জিনিস আছে দেখেন, ক্যাশ সাবসিডিয়ারি এক্সপোর্টের উপর কিন্তু 10% ট্যাক্স কিন্তু কোম্পানি কাটে নেয়। এটা কিন্তু ব্যাংকেই কেটে সেটা কিন্তু আপনাকে একটা জাস্ট ইনফর্ম করছে বা চালান দিছে বা যাই বলে, এটা স্টেটমেন্টে থাকে যে পরিমাণ কাটা হইছে বা সার্টিফিকেট দেয় সেটা। তো এই কয়েকটা ক্ষেত্রে, কারণ আমরা টিডিএস এর যদি আমরা বলি, একটা হচ্ছে ট্যাক্স ডিডাকশনের সোর্স, আবার কিন্তু এর আশেপাশে আছে ট্যাক্স কালেকশনের সোর্স। এটাই কিন্তু আছে যে দেখা যায় ট্যাক্স কালেকশনের সোর্স, এটা সাধারণত অথরিটি একটা কোশ্চেন কোম্পানি ছিল থাকে। ভাইয়া, একটা হ্যাঁ কোশ্চেন ছিল। বলেন। আচ্ছা ভাই, আমাদের এই যে সেকশন গুলা, এটা হলো মেন কনসেপ্ট হলো কি, আমি জাস্ট যতটুকু বুঝতেছি মানে অ্যাজ এ লিগ্যাল এন্টিটি একটা কোম্পানি যদি যেগুলো কেটে রাখবে এইগুলি সে এখানে এন্ট্রি দিবে, এটাই তো হ্যাঁ, হচ্ছে না ভাই? ইয়েস। এর বাইরেও কয়েকটা আছে, যেমন এটা নিয়ে আমি বলতেছিলাম 112, এটা তোর কোম্পানি কেটে রাখে নাই, কিন্তু তাও এটা রিটার্নে শো করতে হচ্ছে। বুঝছে? কারণ এইটা এই যে ক্যাশ সাবসিডি কি, যদি আমার কোম্পানি যদি এক্সপোর্ট করে তাহলে সেক্ষেত্রে গভর্নমেন্ট থেকে যে আমি যে সাবসিডি পাই ব্যাংকের থ্রুতে, ওই সাবসিডির কথাই তো এখানে বলা হচ্ছে ইফ আই এম নট রং। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে তো ভাই ওই সাবসিডি তো আমার ইনকাম, তো ওইটা তো ব্যাংক আমার কাছ থেকে কেটে রাখছে, তো উইথ হ্যাঁ, হোল্ডিং যেমন অথরিটি আপনার তো ব্যাংক রিটার্নে এখানে। আপনার এটাই আমি বলতেছিলাম, মানে এটা কয়েকটা ব্যতিক্রম আছে। মানে এটাকে বলছে ট্যাক্স কালেকশন এট সোর্স, যে কালেকশনের ক্ষেত্রে কোম্পানি উইথহোল্ডিং থাকে না, কোম্পানিটা অন্য কেউ কেটে ফেলে। এটাও এরকম একটা সেকশন। এটা অন্য কেউ কাটছে কিন্তু রিটার্ন আমাকে দেখাইতে হয়। যেমন ব্যাট রিটার্নের ক্ষেত্রে আমরা ঐরকম দেখায় যে অন্য কেউ কাটলে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, আমরা যখন কাটি ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ওইটা গেলে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। তো এরকমের জায়গায় কয়েকটা আছে যারা হচ্ছে সরাসরি কোম্পানি কাটে না, কিন্তু আলটিমেট কোম্পানির পক্ষ থেকে কাটে, এটা জাস্ট শুধু দেখাইতে হয় রিটার্নের মধ্যে। আচ্ছা, এটা আমি জানতাম না ভাইয়া, নতুন এই যে আজকে জানলাম আপনার কাছ থেকে। জি। হ্যাঁ, আপনি সেকশন গুলো দেখলে শেষের দিক দিয়ে দেখবেন কতগুলো আছে ট্যাক্স কালেকশনের সোর্স, আপনি উচ্ছে করতরে দেখলে দেখবেন। তো সেটাতে আমরা সাধারণত এন্টিটি থাকি না। তারপর হচ্ছে ডিডাকশন অফ ট্যাক্স ফ্রম পারচেজ অফ ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটির উপর কোম্পানি সাধারণত ট্যাক্স কাটে না, ট্যাক্স ব্যাটের প্রয়োগটা থাকে না, স্পেশালি ব্যাটের ক্ষেত্রে বলে দেয়
যে ইলেকট্রিসিটি হচ্ছে মানে শুধু ইনভয়েস দেখানোর মাধ্যমে এটা প্রমাণ করা যাবে। তো তাও এটা আমাদের জন্য ম্যানুফ্যাকচারিং এর জন্য অ্যাপ্লিকেবল না। সেটা হইতে পারে যারা ইলেকট্রিসিটি পাওয়ার কোম্পানি আছে তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল হইতে পারে। তারা যেহেতু পাওয়ার কিনে আবার এটাকে সাপ্লাই দেয়। কারণ অনেক সেকশন সবার জন্য প্রযোজ্য না। হাতে গোনা কয়েকটা সেকশন একেকটা প্রতিষ্ঠানের জন্য লাগে। তারপর হচ্ছে রিয়াল এস্টেট ডেভেলপার ডিডাকশন অফ ট্যাক্স ফ্রম এনি সাম পেইড বাই রিয়াল এস্টেট ডেভেলপার টু ল্যান্ড ওনার। এইটা কিন্তু ডেভেলপার কোম্পানির জন্য খুব কাজে লাগে। এটা সাধারণত 15%। আমরা তো জানি যে ভাড়ার ক্ষেত্রে রেন্টের ক্ষেত্রে আমরা জানি 10%। কিন্তু যদি কোনো জি বলেন। আসসালামু আলাইকুম। ওই ইয়া হলো ইলেকট্রিসিটির সাথে ভ্যাট কিন্তু থাকে, 5% ভ্যাট থাকে, ট্যাক্স থাকে না। হ্যাঁ, কিন্তু এখানে আপনি দেখেন বলছে ডিডাকশন অফ ট্যাক্স ফ্রম পারচেজ অফ ইলেকট্রিসিটি। তার মানে এটা কারো না কারোর জন্য প্রযোজ্য। যেমন আপনার হ্যাঁ, পাওয়ার কোম্পানি থেকে যদি কিনে, আমি এজিউম করতেছি কারণ সবগুলো সেকশন তো আমাদের রিলেটেড না বা আমাদের প্র্যাকটিস আছে না, তখন হয়তো তারা একটা ট্যাক্স কেটে রাখে। হ্যাঁ, এটা হলো যে ওই যে মূলত ডিস্ট্রিবিউশন কোম্পানি যারা আছে Right. অন্যরা এই ভ্যাট কোনো ইয়া করে না, ওরা ডাইরেক্ট বিল দিয়ে দেয়। কিন্তু যখন গ্রাহক পর্যায়ে যারা বিতরণ করে, যেমন পিডিবি বা আরইবি, এরা ডিপিডিসি, ডেস্কো, ওরা যখন বিতরণ করে তখন ওই প্রত্যেকটা বিলের সাথে ভ্যাট আছে 5%। ওই কোম্পানিগুলো তখন এটা ইয়া করবে। সেটাই, এটা আমাদের ভোক্তার কাছে আসে না। আচ্ছা, ঠিক আছে। তারপর বলেন। আচ্ছা ভাই, আমার কোশ্চেনটা একটু লেন্দি, আমি নিলে ক্লাস শেষে বলি, লেন্দি হয়ে যাচ্ছে। ওকে, তারপর এটা যেটা বলতেছিলাম, যখন রেন্ট জি বলেন। আসলে ওই যে 24 নম্বর, এটা কি ধরেন আমি যদি ডেভেলপার কোম্পানি হয়ে থাকি তাহলে কি ল্যান্ড ওনারের কাছ থেকে কোনো ল্যান্ড কিনলে পেমেন্ট দেওয়ার সময় তখন এই ট্যাক্সটা কাটবো, এই টাইপের কিছু? হ্যাঁ ভাই, আমি এটার হিস্ট্রি বলতে চাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, আমি বুঝি না, আগেই বেড়ে গেছে। কারণ আপনি যদি, কারণ আমরা পার্সোনালি দেখা যায় গত এক ভাইয়া বলতেছিল আমাদের সেটা বলতেছিলাম কথার প্রসঙ্গে, যে ভ্যাট এবং ট্যাক্স হচ্ছে একটা সাগর। মানে আপনি যত জানবেন মনে হচ্ছে সাগরের কিনারার মধ্যে আছি। তাই একজন পার্সন হচ্ছে মানে সবগুলো ফিল্ডে এক্সপার্ট হইতে পারে না। যেমন আমি সেকশনটা আমি যখন মানে অনেক পরে বুঝছি ভালো করে যেটা কি রকম করে অ্যাপ্লিকেশন, এর আগে আপনার কাছে নতুন লাগতেছে, অনেকের কাছে নতুন লাগছে। যখন আমরা এগুলো নিয়ে কাজ করি, প্র্যাকটিক্যালি দেখি তখন। তো এটা হয় যখন ডেভেলপার কোম্পানি কোন কারণে মানে যারা হচ্ছে ডেভেলপার কোম্পানি কাজই তো হচ্ছে কারো কাছ থেকে রেন্ট নিয়ে সেটাকে ডেভেলপ করে শেয়ারিং করা, মানে তার একটা পার্ট, রেন্ট ওনার একটা পার্ট। তো কোনো কারণে যদি স্পেস বা রেন্টের একটা ব্যাপার চলে আসে, যে রেন্ট ওনারের সাথে অনেক সময় চুক্তি থাকে যে সে তার এই অংশটা ব্যবহার করতে পারবে ভাড়ার বিনিময়ে। তো তখন দেখা যায় ওরা হচ্ছে যে ডেভেলপার কোম্পানি যে পেমেন্টটা দেয় রেন্ট ওনারকে, সেটাও কিন্তু এক ধরনের রেন্ট টাইপেরই হয়, প্রতি মাসেই দেয়। তো তখন হচ্ছে এটার উপর হচ্ছে 15% করে ট্যাক্স কেটে তাকে দিতে হয়। তারপর কমিশন ও রিমুনারেশন। তো জি বলেন। ব্যাস, সেকশন 94 যেটা ওই যে কমিশনের উপরে যেটা যে সেকশনটা আর কি। সো এখন সাপোজ আমার কোম্পানি হচ্ছে গিয়ে কমিশন বেসড বিজনেস। তো এখন আমি আমার প্রিন্সিপালের কাছ থেকে যে কমিশনটা পাইলাম, কথার কথা 100 টাকা পাইলাম, তো ওইটার 3% 3 টাকা আমি টিডিএস জমা দিলাম। তো এখন ওইটা কি এই এই রিটার্নে আসবে অ্যাজ এ ট্যাক্স, ওই যে কালেকশন এট সোর্স হিসাবে? বিকজ আমি একটু কনফিউজড এই ব্যাপারটাতে। আমি ওই সেকশনেই কাটি, তার মানে ওই সেকশনে আমি আমারটা কেটে জমা দিয়ে। হ্যাঁ, তাহলে এখানে মানে কনফিউশনটা কি? কনফিউশন হচ্ছে গিয়ে যেমন একটু আগে একটা দেখলাম যে ওই যে এক্সপোর্টের উপরে ক্যাশ সাবসিডি যদি করে, ইভেন তো ইটস মাই আর্নিং, কিন্তু আমার ওইটা এখানে রিপোর্টে আনতে হবে। সেম লাইক দ্যাট, আমার সেকশন 94 অনুযায়ী কমিশনের উপরে যে উৎস কর কর্তনটা আছে ওইখানে আমি পে করি, দিস মাই আর্নিং। তো ওইটা আমি যখন চালানে যখন জমা দিই তখন সেকশন 94 আমি জমা দিই। তো এইখানেও আছে সেকশন 94। তো আমার ইভেন তো ওইটা আমার আর্নিং, ওইটা কি এখানে রিপোর্টে আসবে ওই টিডিএস এর অ্যামাউন্টটা? এটা হচ্ছে আমার কোশ্চেন। আপনার আর্নিং থেকে আপনি কেটে জমা দেন কেন?
আহ, ব- কারণ মানে ওইটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ওভার রিটেন কমিশন, মানে ওআরসি আর কি। সো ওইটা হচ্ছে কর হিসাবে আমি মানে এখানে অ্যাকচুয়ালি দুইটা এন্টিটি আছে, আমার দুইটা এন্টিটি থেকে পয়েন্ট অফ ভিউ থেকে কাজ করতে হয়। সো মানে বেসিক্যালি আমার অন্য ডিপার্টমেন্ট করে, আমার ট্যাক্স ডিপার্টমেন্ট এই কাজটা করে। টিডিএস তারা ওই কমিশনের উপরে কেটে তারা ওই চালানে জমা দিয়ে দেয়। কথা অল্প অল্প আসে আবার দূরে, একদম একটু ফিক্সড কথা বলে। আচ্ছা ভাই, আমার নেটওয়ার্কে প্রবলেম করতেছে, আমি পরে ক্লিয়ার হবো না। আচ্ছা, কারণ আপনার কথা অর্ধেক আসতেছে আবার অর্ধেক আটকা যাচ্ছে, মানে একটু কমে যাচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে কমিশন নিউমিনেশন পেড টু এজেন্ট অর ফরেন বাইরে, সেটাও হইতে পারে। তারপর হচ্ছে 117 ডিভিডেন্ড, এটাও কিন্তু শিডিউল একটা আছে, ডিভিডেন্ডের জন্য একটা শিডিউল আছে। যদি আপনার বেশি পরিমাণে ডিভিডেন্ড থাকে সেটারও একটা শিডিউল হচ্ছে দেখাইতে হয়। লটারি থেকে যদি ইনকাম থাকে 118 সেকশনে দেখাইতে। ডিডাকশন কালেকশন অফ ট্যাক্সের সোর্স ফ্রম ইনকাম ফ্রম নন রেসিডেন্ট, এই নন রেসিডেন্টের জন্য শুধু একটা সেকশনই আছে 119। তো এই সেকশনে প্রায় 30% করেই বলা যায় যে টিডিএস কাটা হয় নন রেসিডেন্টের জন্য। তো এটার আরো অনেকগুলো ব্যাখ্যা অন্যান্য সেকশনে আছে, কিন্তু স্পেশালি হচ্ছে নন রেসিডেন্টের জন্য এই সেকশনটা হচ্ছে ভালোভাবে হচ্ছে প্রযোজ্য। আচ্ছা, তারপর হচ্ছে কালেকশন অফ ট্যাক্স ফ্রম এক্সপোর্ট, এইটা একটা দেওয়া আছে 123। এক্সপোর্ট থেকেও একটা কালেকশন ট্যাক্স থাকে, তো যেটা মিনিমাম একটা ট্যাক্স থাকে, এখন যেটা হচ্ছে 1%। তারপর হচ্ছে ফ্রম ইনকাম রেমিটেড ফ্রম অ্যাব্রোড ফর এনি সার্ভিস অর রেভিনিউ অর শেয়ারিং, এটাও যদি কোনো সার্ভিস দিয়ে অ্যাব্রোড থেকে আসে। তারপর সিগারেট ম্যানুফ্যাকচারের জন্য আলাদা করে টিডিএস এর ব্যাপার থাকে। তারপর শিপ বিজনেস এর কথা বলা হচ্ছে। মানে এই জিনিসগুলো ভালোভাবে বোঝার জন্য হচ্ছে আমরা যে বইটা সাজেস্ট করছিলাম সেখানে হচ্ছে আয়কর অ্যাক্টের সেকশন গুলো 86 থেকে আর হচ্ছে 139 খুব ভালোভাবে পড়লেই তখন আপনি বুঝবেন। আর ট্যাক্স এবং ভ্যাটের মানে উৎসে কর কর্তনটাই আসলে অনেক বেশি বড় ইমপ্যাক্ট ফেলে, মানে এটাতেই বেশি ঝামেলা থাকে, কারণ এটা ডে বাই ডে কাজ করতে হয়, বাকিগুলো তো সব সময় কাজ করতে হয় না। তারপর হচ্ছে কালেকশন অফ ট্যাক্স ফ্রম পাবলিক অ্যাকশন সেলস, এটা হইতে পারে 133-এ। শেয়ার ট্রান্সফার, যদি আমরা কারো কাছ থেকে একজন থেকে আরেকজনকে শেয়ার ট্রান্সফার করি সেটা অবশ্যই শেয়ার মার্কেটে লিস্টেড কোম্পানির যেভাবে সেকেন্ডারি মার্কেটে ট্রান্সফার করা হয় এরকম না। যদি দেখা যায় ওটিসি মার্কেট না বলা হয়, ওভার দ্য কাউন্টারে মার্কেট যারা হচ্ছে লিস্টেড কোম্পানি না, তো তারা যদি শেয়ার ট্রান্সফার করে তখন দেখা যায় একটা মানে ট্যাক্স দিতে হয় উৎসে। কালেকশন অফ ট্যাক্স ফ্রম শেয়ার ট্রান্সফার অফ শেয়ার হোল্ডার স্টক এক্সচেঞ্জ সিমিলার ক্যাটাগরি। তো এটা হচ্ছে আমাদের প্রায় 35টা 134 সেকশন পর্যন্ত এখানে আসছে। তারপর পার্ট 3-তে এখানে আমরা যখন ডিপোজিট অফ দ্য উইথহোল্ডিং ট্যাক্স টু দ্য গভর্নমেন্ট ট্রেজারি, এই পার্টটা হচ্ছে আমাদের জমা দেওয়ার জন্য। আমরা এতক্ষণ ধরে যত ধরনের ট্যাক্স এখানে আলাদা করে দেওয়া হয়েছে, এখন যদি আমরা এটাকে জমা দেই, আমাকে বলা হচ্ছে এখানে টোটাল অ্যামাউন্ট অফ উইথহোল্ড ট্যাক্স। রাসেল ভাই একটা কোশ্চেন ছিল। বলেন ভাইয়া, ওই যে এখন ওই যে আমি ধরেন জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমি ওই দিন একটা রিটার্ন দেখতেছিলাম, উইথহোল্ডিং রিটার্ন। উনি সেপ্টেম্বরের যে ট্যাক্স গুলো কাটছে, হ্যাঁ, উনি সেপ্টেম্বরটা অক্টোবরে জমা দিছে, উনি ওই অক্টোবর সহ সেপ্টেম্বরে দেখাই দিছে। মানে উনি সেপ্টেম্বরে ডিডাক্ট করছে, জমা দিছে অক্টোবরে, কিন্তু উনি অক্টোবর সহ দেখাই দিছে। এটা কি ভাই সমস্যা হবে না? সমস্যা নাই, দেখাই দিলে তো দিছে, দুইবার তো দেখাচ্ছে না, কিন্তু তারপরে তো কিউমুলেটিভ ভাবে হবে, এটা তো সমস্যা না, যেটা দেখাই দিছে এটা আসবে না, তাই না? হ্যাঁ, এটা তো ডাবল হওয়ার সুযোগ নাই। রাইট রাইট রাইট। তবে এটা মানে কারেন্ট পিরিয়ডটা দেখানো বেটার, পরেরটা পরের জন্য রেখে দেওয়া বেটার। অনেকে এটা করে যে চালান হয়তো দেখা যায় আরো আগে তৈরি করে ফেলছে, জমা দিচ্ছে কোনো কারণে পরে, তখন ওটা ওনারা ওই মাসেই কাউন্ট করে ফেলে হিসাব নিকাশের জন্য। তো দুইটাই করতে পারে, কোনো ইস্যু নাই। দুইটি হবে, রাইট, জি, বেস আমি দুইটি ধরতে পারবো। হ্যাঁ, কোনো সমস্যা নেই। এখানে তারপর হচ্ছে আমাদের যতটুকু ট্যাক্স ডিডাক্ট করি সবগুলো হচ্ছে এই অংশে আমাদের চলে আসবে। আসার পর এখানে টোটাল অ্যামাউন্ট পেড টু দ্য গভর্নমেন্ট ট্রেজার। তো আমরা এখানে যে কাজটা করি, মানে আপনাকে বলা হচ্ছে যে এক্সেস অর ডিপোজিট পেমেন্টটা বের করতে। আমাদের প্র্যাকটিসে দেখা যায় যতগুলা মানুষ থেকে টিডিএস কাটি সেটা কিন্তু ওই মাসে, যেটা আমাদের অ্যাক্টে বলছে পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে
জমা দিয়ে দেওয়ার জন্য। যেমন একটু আগে যেটা বললেন, সেটাতে সে যদি এই কনসেপ্টটা মানে যে আমাকে তো বলা হইছে যে মাসে ট্যাক্স কাটি ধরেন সেপ্টেম্বরেই, সেটা আমি পরবর্তী মাসের 15 তারিখে অ্যাক্ট অনুসারে জমা দিয়ে দিলাম। তাহলে আমি এটা সেপ্টেম্বরেই ধরে দিতে পারি। হি ইজ রাইট। সেই কনসেপ্ট ধরলে সেটাও দেখাইতে পারে। অথবা যদি বলেন না এটা আমি পরে দেখাবো সেটাও তার মধ্যে পারে। তো এখানে যে জিনিসটা জানার জন্য এই ফরম্যাটের জায়গাটা রাখছে যে আপনি কত টাকার টিডিএস কাটছেন এইটা। তারপর হচ্ছে আপনি কত টাকা জমা দিচ্ছেন। কাটা আর জমার পার্থক্যটা হচ্ছে অ্যাক্সেস হইতে পারে অথবা ডেপোজিট হইতে পারে। তো এটা আমরা এই মানে যতটুকু সাধারণত জমা দেই ততটুকুকেই আমরা কেটে দেখাই। না হয় এখানে আবার একটা অ্যাকাউন্টিং হিসাব নিকাশের একটা ব্যাপার চলে আসে। ধরেন আপনি ৳১০ ট্যাক্স কাটছেন কিন্তু আপনি জমা দিচ্ছেন ৳৬০। তো আপনি যদি এখানে আবার ডিপোজিট রাখেন তো সেক্ষেত্রে আবার কোয়ারি আসতে পারে যে আপনি তাহলে ওইটা জমা দেন নাই কেন? আপনাকে তো অ্যাক্ট অনুসারে জমা দিয়ে দেওয়ার কথা। তো স্বাভাবিকভাবে প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা এই কাজটাই করি। যতটুকুই জমা দেই ততটুকুই আমরা দেখাই। আর এখানে অ্যাক্সেস আর ডিপোজিটটাকে আমরা সবসময় নীলই রাখি কোয়ারি এভয়েড করার জন্য। নিজের সেফটির জন্য। হ্যাঁ, না এটা আরো কোয়ারি হবে আর অ্যাকাউন্টিং প্র্যাকটিস আবার বুঝাইতে হবে। কারণ অ্যাকাউন্টিং আমার বিলের জন্য কাটছি এটা আমি কিছুদিন পরে দিব। নানান ইস্যু থাকে। তো এত ঝামেলায় আমাদের যাওয়ার দরকার নাই। আমরা আমাদের মতো চিন্তা করি। তারপর হচ্ছে এখানে চালান ডিটেইলস। এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার এই চালানের ডিটেইলসটা দিলে যে সুবিধা চালান নাম্বার। ভবিষ্যতে কোনো কারণে যদি আপনি যেহেতু চালানগুলো আপনার বিল ভাউচারের সাথে অ্যাটাচ থাকে অ্যাকাউন্টিং প্র্যাকটিসে, তারপর দেখা যায় আপনি খুঁজে পাচ্ছেন না। ৫ বছর পরে লাগতেছে। তখন কিন্তু আপনি যদি চালান নাম্বারটা সঠিকভাবে এখানে দিয়ে রাখেন, এখান থেকে কিন্তু আবার এই চালান থেকে সুন্দর করে আপনি ডাউনলোড করে ফেলতে পারেন। যেটা হচ্ছে আপনার মানে খুবই একটা ব্যাকআপ প্ল্যান হিসেবে কাজ করে। এটা কিন্তু আপনি মানে চিন্তা করে দেখবেন যে কোনো ১,০০০ চালান আপনি কোথায় রাখছেন। মানে ৫ বছর আগের ডাটা এখন লাগতেছে এটা খুঁজে কই থেকে পাবেন। তো সেই হিসাবে একটা ভালো দিক। যদিও সার্ভারের একটা লিমিটেশন আছে। আমি কাজটা করতে গেলে দেখলাম প্র্যাকটিক্যালি শেয়ার করা উচিত। তো দেখা যায় ৩ টা চালান মানে চালান ভেরিফিকেশন এর যে ওয়েবসাইটটা আছে, ৩ টা চালান হয়তো মানে একসাথে মানে ডাউনলোড করতে পারি। ৪ নম্বর চালানে গেলেই দেখা যায় সে হয়তো আ ৩০ সেকেন্ড আমি একটু খেয়াল করছিলাম। কিছুদিন আগে আমার দরকার লাগছিল। হয়তো ৩০-৪০ সেকেন্ড হবে। এর মধ্যে সে আমাকে আরেকটা চালানের আ দিচ্ছে না। মানে হয়তো সার্ভার রেস্ট্রিক্টেড আছে। ৩ টা পর্যন্ত দিচ্ছে। পরে আবার একটা গ্যাপ নিতে হয়। ৩০ সেকেন্ড অথবা ১ মিনিট। তারপরে আবার ওকে। মানে সেম চালান আপনি দিবেন। তখন দেখা যায় সে বলতেছে কনফ্লিক্ট। কি একটা স্ট্যাটাস আছে কনফ্লিক্ট। আমি কিছুদিন আগে এটা দেখছি। তো দেখা যায় তখন মানে হয়তো একটু অপেক্ষা করে দিতে হয়। তারপরেও তো আপনার যেরকম হয় মানে চালানগুলো তো ডাউনলোড করে নিতে পারতেছেন। ভবিষ্যতে কাজে লাগবে। তারপর হচ্ছে এটা ডেট, তারপর ব্যাংক, তারপর হচ্ছে অ্যামাউন্ট। এরকম করে যত চালানি হয় আপনি একটা, একটা করে ইনপুট দিবেন। দিয়ে এটাকে শুধু বাড়াবেন। বাড়ায় দেখা যায় এখানে হচ্ছে টোটালটা হচ্ছে চলে আসতেছে। টোটালটা আসলে এই টোটালটাকে কিন্তু আমি এখানে আ কানেক্ট করে মানে এই জায়গায় দিয়ে দিলাম। ওখানে কিন্তু সে চলে গেল। চলে যাওয়ার পর আমরা এটা নীল করে দিলাম। তো এই পার্টটা শেষ। তারপর হচ্ছে পার্টের ৪ নাম্বার পার্টে হচ্ছে আদার স্টেটমেন্ট, ডকুমেন্ট অ্যাটাচ লিস্ট। তো এখানে সাধারণত আমরা যখন সার্কেলে জমা দেই তখন হচ্ছে আমরা টিডিএস এর যে চালানগুলো থাকে মূল চালান এটাও কিন্তু আমরা রিটার্নের সাথে অ্যাটাচ করি। তো অ্যাটাচ করলে তো দেখা যায় আমরা এটা উল্লেখ করে দিতে পারি যে আমরা কি অ্যাটাচ করছি। আবার না দিলেও যে এটা ফিল আপ করা যে গুরুত্বপূর্ণ এরকমও না। জাস্ট এটা রাখছে যে আমরা কি ডকুমেন্ট অ্যাটাচ করছি। তারপর এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ৯ নাম্বার ভেরিফিকেশন। এটা সাধারণত হচ্ছে যারা কাজ করে অনেক প্রতিষ্ঠানে দেখা যায় ট্যাক্স বেটে যারা কাজ করে তাদের বসরাই শুধু সাধারণত এই ভেরিফিকেশনটা দেয়। তো এখানে এই ভেরিফিকেশনে দেখা যায় আপনার ২ টা তথ্য ৩ টা তথ্য নিয়ে নিছে। আপনার নাম, বাবার নাম আবার টিন। এটা হচ্ছে আপনি ডিক্লেয়ার দিছেন যে আপনি যা ফুলফিল করছেন সবকিছু হচ্ছে ওকে। তারপর হচ্ছে আপনাকে এখানে সাইন সিগনেচার অপশন আছে, সিগনেচার দিতে হয়। ডেজিগনেশনটা পর্যন্ত উনারা খুঁজে নিছে। তারপর হচ্ছে মানে আমাদের তারিখ সহ এটা আমাদের পোস্ট করতে মানে করতে হয়। আসল ভাই ইটিডিএস এর যে ফরম্যাটটা এটার সাথে কি সেম ফরম্যাট এরকমই এন্ট্রি দিতে হয়? হ্যাঁ, খুব সম্ভব সেম না। কারণ ফরম্যাটের ক্ষেত্রে যেটা হয় সবসময় কিন্তু ফরম্যাট একটু মডিফাই এর মধ্যে থাকে। যেমন আমরা এক্সেল এর যে রিটার্নের ফরম্যাটটাতে কিছুটা মানে ভিন্ন বা একটু সাজানো গোছানো থাকে তেমনই হচ্ছে ওখানেও এরকম। মানে মূল ফরম্যাটটা হচ্ছে এটা।
এইটা থেকে হচ্ছে ওইটা একটু, কারণ আপডেট হইলে ফরম্যাট তো আর আপডেট করে না, ওখানে হয়ে যায়। রাসেল ভাই একটা বড় কোম্পানি, ওনার অনেকগুলো সিস্টার কনসার্ন আছে, তো উনি একটা কোম্পানি একটা কনসার্নে উনি ইটিডিএস করে আর একটা করে না। পরে আমি জিজ্ঞেস করলাম কেন করেন না, উনি বলতেছে এখানে অনেক ফাইন্ডিং হয়, অনেক লিমিটেশন হয়, অনেক অডিট হয়, অনেক ঝামেলা ভাইয়া, এগুলো আসলে করতে গেলে অনেক অ্যাক্সেস না এনবিআর, অনেক ঝামেলা হয়, যার কারণে করি না। আবার উনি দেখতে পাচ্ছি যখনই সার্টিফিকেট গুলো এন্ট্রি দেয় মান্থলি, বা কোনো কোম্পানির বলে আমাকে একটা টিডিএস সার্টিফিকেট দিয়ে দেন, সিস্টেমে গিয়ে অটোভাবে দিয়ে দিচ্ছে, অনেক মানে রিপোর্ট গুলো অনেক ইজিলি করতে পারতেছে। আবার আপনার যদি লিমিটেশনের ক্ষেত্রে বলেন, উনি বলতেছে এখানে এনবিআর অনেক ঝামেলা করে। এখন আপনার অভিজ্ঞতা জানতে চাচ্ছি ভাই। আমার আগের এক কোম্পানির মানে একটাতে ওনারা বাধ্যতামূলক, মানে যেহেতু আমার কনসার্ন ছিল অনেকগুলো, আর আমার হয়তো সৌভাগ্য যে আমি অনেক কনসার্নে এট এ টাইম ইনশাল্লাহ কাজ করার সুযোগ হয়েছে, কারণ বর্তমানে হচ্ছে ডিফারেন্ট ক্যাটাগরিতে। তো দেখা যায় ওনারা খুব জোরাজুরি করছিল। আমার মানে সার্কেলের ইন্সপেক্টর যে ইয়েটা মানে ওইটাকে ইটিডিএস এর আওতায় নিয়ে আসবে, উনি রেজিস্ট্রেশন করিডোরে সব প্রসেসে ফাইনালি, মানে আমি আগ্রহী ছিলাম না, কারণ একটা হস্তক্ষেপ তো চলেই আসে। কারণ আপনি দেখতেছেন ই রিটার্নে যে ডাটাগুলো যাচ্ছে, সামনে 2 বছর পরে দেখেন মানে অবস্থাটা কি হয়। মানে যতটুকু মানে এজ এ সম্ভব, যে আপনার কমপ্লায়েন্স যখন পুরোপুরি মানা হয়, আপনি সহজের জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন। আর এনবিআর যদি বাধ্যতামূলক করেই দেয়, তখন তো আর আমাদের কিছু করার নেই, আমাদের সবাই নিতে হবে। যেমন আমরা ব্যাক রিটার্ন দিচ্ছি না, সবই দিয়ে দিতে হবে। আর যতদিন না দেয় ততদিন পর্যন্ত অনেকে মনে করে এইভাবে দিচ্ছি এটাই থাক। কারণ এটাতে একটা সুবিধা কি, যে আপনার কে আবার এটাকে ধরবে, আবার একটা করে চেক করবে। কিন্তু দেখা যায় ই রিটার্নে, আরে যখন অনলাইনে থাকবে তখন তো যে কেউ আপনার পিছন দিয়ে দেখতেছে কি হচ্ছে না হচ্ছে। তো এর জন্য অনেকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করে, কিন্তু বাধ্যতামূলক আরেকটা জিনিস হলো, ওই যে আমি জাস্ট নর্মালি একজন কাছে শুনতেছি, ধরেন এই যে আমরা ই রিটার্নে যে পার্সোনাল ইনফরমেশন গুলো, হ্যাঁ, এখন অনেকে বলতেছে আপনি জাস্ট সাবমিট না করেন, খালি সেভ দিবেন, বাট যখনই এগুলো সেভ দিবেন এগুলো বলে এনভিআর বলে মানে নিয়ে নেয়, এটা বলে সম্ভব হয়, এটা বলে কোনো ঝামেলা হবে। এটা কি ট্রু ভাই? না, না, সেফে তো আপনার স্বাভাবিকভাবে কমন সেন্স এপ্লাই করলে সেফের ডাব তো ওনার কাছে থাকতেছে। কিন্তু আপনাকে তো মডিফাই সুযোগ দিচ্ছে। আপনি যতক্ষণ পর্যন্ত রিটার্ন সাবমিট না করছেন, এই ডাটা তো উনি, এটা তো কোনো বেসলেস। তো সেই হিসেবে ওই ডাটা ও সংগ্রহ করে কি লাভ? সে জাস্ট যতটুকু চেঞ্জ হচ্ছে সেইটা হচ্ছে সে ডাব করবে। কারণ একটা রিটার্ন সাবমিট করলেই সবগুলো রিটার্ন ওনাদের অডিট করা সম্ভব হচ্ছে না। সেই তুলনায় একজন মানুষ ডাফে কিছু রাখছে, এটা ওরা অ্যানালাইসিস করে কি করবে? ভয় দেখায় ভাই, ভয় দেখায়, বুঝছেন? হ্যাঁ, আমার কাছে এটা কমন, কারণ আমি তো রিটার্ন অনেক কিছু করতে পারি। আমি সারবো যখন সাবমিট করব, তখন না আমি স্বীকৃতি দিলাম যে আমি যা করছি আমি সেকশন অনুসারে সেটাকে 173 অনুসারে সবকিছু মেনে টেনে দিছি, আমি অ্যাসেস করে দিছি 180 সেকশন অনুসারে। তখন সে এটার মধ্যে আসতে পারে যে আপনার অ্যাসেসমেন্ট হয় নাই, এরকম হবে ওইরকম ওইরকম। কিন্তু আমি ডাটা রাখছি, আমার এটাকে যেটাকে আমরা বলে রাফ করতেছি, তো সেইটা দেখে কি করবে? না, এটা আমার কাছে না রাসেল ভাই, এটা কখনো এরকম ধরে না, ড্রাফটে লাগলে কিছু করে না। কারণ আমার একটা পাশে বড় ভাই আছে আর কি, ওনার একটা ইয়ে আছে, গার্মেন্টস আছে। উনি সবসময় ড্রাফটে রাখে, পরে ফাইনালি ইয়ে করে রিটার্ন গুলো সাবমিট করে। ওনাকে এইভাবে উনি 2 বছর ধরে প্র্যাকটিস করতেছে, কখনো ধরে নাই। না, এটা ধরার তাহলে তো আমারও বেশি করে ধরতে পারে, যে আমি বলবো এনবিএ যে ভিডিও যে বানান আপনি কত টাকা পয়সা দেখাইছেন, আপনার টাকা পয়সা শেষ নাই। কিন্তু এর জন্য আমার কাছে কেন নোটিশ চলে আসতো? আপনাদের শিখানোর জন্য বা দেখানোর জন্য তো আমি কত ডাটা দিয়ে রাবডা, গতকাল আমার এটা সাবমিট করছি, রাবডাটা ব্যবহার করছি। তো সেই হিসেবে আমাকে তুলে নিয়ে যাবে সামনে। ঠিক আছে, তো আপনি আমাদের দেখানোর জন্য ওই যে ইয়া করছিলেন না ট্যাক্সের রিটার্নটা, তাহলে তো এখানে তো অনেক সমস্যা হইতো। কত কিছু দেখাইছি, তো সেই হিসাবে তো রিটার্ন সাবমিট হওয়ার পরও আমার ধরতে পারে যে আপনি কি দেখাইছেন, আপনার আছেটা কি। যাই হোক, এটা আমার কাছে মনে হয় না, কারণ ব্যাটেও আরেকটা সুবিধা হইতো, মানে ব্যাট রিটার্নের তো সাধারণত 1 তারিখ থেকে হচ্ছে ওপেন হয়। সেটা যদি মানে মাসে মানে রিটার্ন জমা দেওয়ার পর থেকে আবার ওপেন থাকতো, তাহলে ডাটাগুলো ডাফে রাখলে আমাদের কাজগুলো আরেকটু স্মুথ হইতো। সেটা হয়তো বিবেচনার সময়। কারণ ডাটা ডাফটে রাখা তো আমার অনেক কিছু দরকার লাগে, এটা আমি সেভ করে রাখলাম, আমার কাজটা আগায় রাখলাম, সেইটুকুই। আচ্ছা, এখন আমরা আসি, সেটা হচ্ছে শিডিউল এ, পার্টিকুলার ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স।
এইটা হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড যারা আছে তাদের জন্য এই শিডিউলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি খেয়াল করেন মূল রিটার্নে আমরা 90 সেকশনে শুধু এখানে কোথায় গেল? এখানে জাস্ট আমি কি করলাম? এটা কিন্তু একটা সি শিডিউল এ থেকে কিন্তু আমরা এখানে নিয়ে আসছি। তো যারা সার্ভিস ওরিয়েন্টেড আপনাদের ২ টা কাজ করতে হবে। প্রথমে হচ্ছে শিডিউল এ তে আপনারা ইনপুট দিবেন। দিয়ে আবার টোটালটা কিন্তু আপনারা এখানে নিয়ে আসবেন। কারণ এই অংশটা হচ্ছে মূল রিটার্ন আর এই রিটার্নের সাপোর্টিং হচ্ছে শিডিউল এ, বি, সি, ডি। তার মানে এখানে থাকতে হবে। তার প্রথমে আপনার ধরেন শুধু সার্ভিস ওরিয়েন্টেড আপনি এখানে ডাটাগুলো ফিল আপ করলেন। করে আবার টোটালটাকে ওই মূল রিটার্নে নিয়ে আসবেন। তো এখানে ধরেন এগুলো দেখবেন সব, কারণ আপনি যদি উৎসেকর কতনের সার্ভিসের সেকশন গুলো দেখেন ওখানে দেখবেন অনেকগুলো সার্ভিস আছে একই সেকশনের আন্ডারে বিভিন্ন ধরনের সার্ভিস। এখানে প্রায় 18টা উল্লেখ করছে। দেন অ্যাডভাইজারি, কনসালটেন্সি সার্ভিস, প্রফেশনাল সার্ভিস, কেটারিং, ক্লিনিং, কালেকশন রিকভারি, প্রাইভেট সিকিউরিটি সার্ভিস। তো এখানে একটু অনেকে দেখা যায় প্রাইভেট সিকিউরিটিকে যে স্যালারিটা দেয়, কারণ সবাই কোম্পানিতেই প্রাইভেট মানে সিকিউরিটি থাকে, তো সেটাকে অনেকে হচ্ছে স্যালারি হিসেবে দেখায়। তো আচ্ছা 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 ভাই, ক্যাটারিংটা কি সার্ভিসের পর্যায়ে পড়ে নাকি এটা গুড সেলিংস এর পর্যায়ে পড়ে? যেমন আমি বলি অনেকগুলো হোটেলে ক্যাটারিং আছে না, যেমন প্যাকেটিং করে অনেকে কি করে বিভিন্ন দোকানে দোকানে লাঞ্চ সাপ্লাই করে অথবা ডিনার সাপ্লাই করে, ওনাদের এগুলো কি সার্ভিসে পড়বে না সেলস প্রোডাক্টে পড়বে? সার্ভিস পড়বে। আমি যেটা বলতেছিলাম, তো দেখা যায় অনেকে এফএস এ মানে ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলোতে দেখা যায় সিকিউরিটি স্যালারি নিয়ে আসে। তো আসলে এটা যেহেতু 90 সেকশনের টিডিএস কাটা হয় এদের গ্রস বিল থেকে, তো সেই হিসেবে হচ্ছে আমরা এটা সিকিউরিটি সার্ভিস দিব, সেটা হচ্ছে কি বেটার একটার সাথে রিলেভেন্ট হয়। তো সাপ্লাই মেন পাওয়ার, ইন্টার্নিং কমিশন, মিটিং ফিস, ট্রেনিং ফিস, অনারিয়াম এটাও অনেক ব্যবহার করা হয়। যদি মিটিং এ অ্যাটেন্ড করে সেক্ষেত্রে 10% করে ট্যাক্স কেটে ফেলতে হয়। মোবাইল নেটওয়ার্ক অপারেটর, টেকনিক্যাল সাপোর্ট সার্ভিস প্রোভাইডার, সার্ভিস ডেলিভারি এজেন্ট, মোবাইল ব্যাংকিং অপারেশনের ক্ষেত্রে যারা আছে তারা যেটাতে এটাও কিন্তু সার্ভিস। ট্রেডিং রেটিং তো সার্ভিস আছেই। মোটর গ্যারেজ, কারণ সার্ভিস গুলা বারবার পড়ে হচ্ছে মনে রাখার চেষ্টা করবেন, কারণ আমরা মানে যারা মূসক নিয়ে কাজ করি 44টা সার্ভিস মানে সবচেয়ে বেশি আমাদের মধ্যে ঝামেলায় ফেলে দেয়। কারণ এই 44টা সার্ভিসকে আমাকে এই কারণে আইডেন্টিফাই করতে হয়, ওরা যদি আমাকে চালান দেয়ও মানে 6.3 দেখ বা না দেখ, ওদের দিয়ে কিন্তু আমাদের উৎসেকর কাটতে হয়। তাহলে আমাদের প্রথমে কি করতে হয়, ওরা আসলে 44টা সার্ভিসের ভিতরে পড়ছে কিনা এটা আমাদের আইডেন্টিফাই করতে হয়। যদিও আমাদের ট্যাক্সে এরকম ব্যাপার নাই, কিন্তু ভ্যাটের ক্ষেত্রে কড়াকড়ি করে বলছে। তখন আমাদের অনেক সময় খেয়াল ছুটে যায় যে আমরা হয়তো মানে ভুলে যাই বা বিভিন্ন ইস্যু চলে আসে। তো এই কারণে এটা যতটুকু মনে থাকবে সেটা আমাদের প্র্যাকটিসের জন্য কাজে লাগবে। মোটর গ্যারেজ ওয়ার্কশপ বলে, প্রাইভেট কন্টেইনার পোর্ট ডকইয়ার্ড সার্ভিস, শিপিং এজেন্সি আছে, তারপর ট্রান্সপোর্ট সার্ভিস, কার রেন্টাল আছে। এনি আদার সার্ভিস নট মেনশন অ্যাবভ। কারণ আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে সকল সার্ভিস যে 44টা সার্ভিসের ক্যাটাগরিতে পড়ে না কিন্তু উচ্চ কর কাটার প্রয়োজন হয় সেগুলো কিন্তু 15%ই ভ্যাট হয়। আপনারা যদি পরবর্তীতে অবশ্যই ইনশাআল্লাহ ডিসকাশন হবে। একটু ক্লিয়ার করবেন, এটা বুঝিনি, একটু ক্লিয়ার করবেন। সার্ভিসকে যদি 44টা সার্ভিস অথবা অন্যান্য সার্ভিস ক্যাটাগরিতে না নেওয়া যায়, কারণ সার্ভিসের সাব ক্যাটাগরি এটার জন্য এসআরও আছে, খুব সম্ভব হচ্ছে 182 নাম্বার বা এরকমই উচ্চ মূসক কর্তনের। তো ওখানে কিন্তু হেডিং ওয়াইজ দেওয়া আছে সার্ভিস। যদি আমরা যদি কোনো সার্ভিসকে আইডেন্টিফাই না করতে পারি যে এটা কোন সার্ভিসে যাচ্ছে, এটা রেস্টুরেন্ট নাকি শিপিং এজেন্সি কমিশন না মোটর গ্যাস ওয়ার্কশপ, তখন আমাদের কিন্তু এটা এখানে কিন্তু এই যে 18 নম্বর এই নিয়ে আদার সার্ভিস নট মেনশন অ্যাবাভ, ওই সার্ভিসটার ব্যাট হয়ে যায় 15%। আচ্ছা রাসেল ভাই, আজকে আমি একটা প্রোডাক্ট পারচেজ করছি, সাপোজ লেটস সে আটা, হ্যাঁ, তো এইখানে আমি যখন পারচেজ করছি ওই প্রোডাক্টে আপনার ব্যাটের টাকাটা নাই, যখনই বিলিং করছে না তখন ওই মানে পরে আমাকে মোশক 6.3 দিছে। তার মানে কি আপনার প্রতিটা প্রাইসের সাথে ব্যাট ইনক্লুডিং থাকে না ভাই? হ্যাঁ, ব্যাটের অ্যাক্ট অনুসারে আপনার হচ্ছে ইনক্লুডিং থাকবে, মানে প্রাইস যেটা আপনার কাছে আসবে এটা হচ্ছে ব্যাট ইনক্লুসিভ, কিন্তু বাস্তবে মানে ডিফারেন্ট হয়।
কিন্তু অ্যাক্ট অনুসারে বলতে গেলে সেটাকে বলা হয় ইনক্লুসিভই থাকে। আপনার হিডেন ব্যাট, এটা কনজিউমার জানবে না, বাট জিনিস এসে Hidden যখন VAT হবে না, ব্যাটের তো নেচারই এটা ভ্যালুয়েডেড ট্যাক্স। তো সেটা তো অবশ্যই মানে প্রোডাক্টের ভিতরে আছে, এটা আমরা সবাই জানি, মানে ইনডিরেক্ট ট্যাক্স। তো কিন্তু সেটা ভাইয়া আগে তো ছিল আপনার এরকম থাকতো না, ব্রেকআপটা থাকতো না, আপনার প্রোডাক্টের প্রাইস এটা আপনি যদি নেন 7.5% বা 10% বা ব্যাট দিতে হবে, এরকম আগে ছিল না। এটা তো সবাই করে নাই, আগেও করে নাই, পরেও করে নাই, কারণ এটা প্রোডাক্ট ক্যাটাগরি অনুসারে যেমন রেস্টুরেন্টে হয়তো দেখাচ্ছে, ওই এফএক্স এ গেলে তারা হয়তো দেখাচ্ছে, বা কিছু কিছু জায়গায় দেখাচ্ছে যারা হচ্ছে এতটা স্মার্ট না, মানে কিন্তু সব জায়গাতেই ভ্যাট আছে, আপনারা যেহেতু প্র্যাকটিস করেন। কিন্তু আপনার এই যে ধরেন স্বপ্ন, তারা কিন্তু বলে ব্যাট নাই, আসেন পারচেজ করেন, ব্যাট নাই, কিন্তু যখনই আপনার প্রোডাক্ট পারচেজ করবেন তখন ওরা অবশ্য 6.3 দেয়। তার মানে কি আসলে সত্যি ব্যাট নাই এটা ভাইয়া? না, ব্যাট তো অবশ্যই আছে 5%। ওরা যেটা এই ব্যাট থাকার পরে ওরা এক্সট্রা একটা ব্যাট নিত, ওইটা আইন করে বন্ধ করছে, তাহলে ওইটা বার্ডেন ছিল। আচ্ছা এমনি তো চার্জের মধ্যে আছে। আচ্ছা, তার মানে আপনার ডাবলিং হইতো ট্যাক্সেশন, এখানে ডাবলিং হইতো ব্যাট। ওইটা নিয়ে তো অনেকটা সমালোচনা হয়েছিল যে ওরা ওটা সুপার শপের ভ্যাট ছিল, ওটা 5%। সুপার শপের ভ্যাট মানে প্রোডাক্ট কিনলে ম্যানুফ্যাকচারার ভ্যাট দিলেন, আবার সুপার শপের যেহেতু ফ্যাসিলিটি দিচ্ছেন তাহলে 5% ভ্যাট দিতেছে আগে। ওইটা বাদ দিয়ে দিচ্ছে। একমাত্র কাঁচামালের প্রোডাক্ট বাদে সব প্যাকেজিং এর যত প্রোডাক্ট আছে সবগুলোতেই তো ভ্যাট ইনক্লুডেড, ঠিক না? রাইট। এগুলো তো আপনার ম্যানুফ্যাকচারের সময়ই ভ্যাট ইনক্লুড করে পাঠায়। ইয়েস, কারণ ব্যাট ছাড়া তো প্রোডাক্ট বের হয় না, এখন পরিশোধ করা না করে এটা আদার্স, কিন্তু ব্যাট তো এটা তো প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে লেখা থাকে ভ্যাট ইনক্লুড। একমাত্র কাপড় চোপড়ে থাকে না অনেক জায়গায়, আর বাকি সব জায়গায় থাকে দেখি মোটামুটি। কিন্তু ওই যে রাসেল ভাই বললো স্বপ্ন, কিন্তু ভাইয়া মার্কেটিং করে ব্যাট নাই, ব্যাট নাই, আসেন আসেন আসেন। না, স্বপ্ন ভ্যাট নাই আপনার প্রোডাক্টে তো যে ভ্যাটটা সেটা তো আপনার যখন কিনে তখন ওরা ভ্যাট দিয়েই আনে। রাইট রাইট, ঠিক আছে, রাইট। আগে যেটা এক্সট্রা 5% ছিল সেইটা কেটে নিছে। আগে একটা সিস্টেম ছিল যেটা মানে সবাই করছে, আর্গুমেন্ট করছে যে এইটা কোন ধরনের প্রোডাক্টে তো আমরা ভ্যাট দেই, আবার কেন ভ্যাট দিব? আসলে তো কনজিউমার, আমরা তো যখন একটা প্রোডাক্ট কিনি ওই প্রোডাক্টের গায়ে তো লেখাই থাকে যে ভ্যাট ইনক্লুড, প্রত্যেকটা প্রোডাক্টের গায়েই লেখা থাকে, তাহলে আমি আবার কেন এক্সট্রা আবার 5% দিব বা 7% দিব? ওই আর্গুমেন্টে আপনার পরে গভর্নমেন্ট এটাকে করছে আর কি, যে সেটা মানে ডাবল ব্যাটের অ্যাপ্লিকেশনটা তখন হয়ে গেছিল। হ্যাঁ। কিন্তু আমি ওইখানে একটা অফিসারকে জিজ্ঞেস করছিলাম, উনি আমাকে বলতেছে কি, উনার ন্যারেশনটা কি আমি জানি না, উনি আমাকে বলতেছে এখন এটা আপনারা ব্যাট দিচ্ছেন না, এটা কনজিউমার দিচ্ছে না, এটা আমাদের কোম্পানি দিয়ে দিচ্ছে। বলেন ভাই। আর ও জানে না, ও তো খালি মানে কম্পিউটার চাপতে পারে আর কিছু জানে না। সেটাই। ও খালি বিট করতে পারে আর কিছু জানে না। হ্যাঁ, আসলে সুজন ভাই এক্সাক্ট কথা বলছেন। ব্যাটের নেচারে তো ব্যাট কনজিউমার কাছে আসতেছে, যেরকম করে আসুক, যেমনি আসুক, এটা কনজিউমার কাছে আসবে। আমার কাছে মনে হয় ট্যাক্স থেকে মানে ব্যাটে তো মানুষ অ্যাভয়েড করতে পারে না, যে ফাইনাল কনজিউমার হ্যাজ টু বিয়ার দ্য ভ্যাট লায়াবিলিটিস, কিন্তু ট্যাক্সের ক্ষেত্রে মানুষের অ্যাভয়েডেন্সটা খুব বেশি বেড়ে যায়, কারণ এটা চোখ দিয়ে দেখতেছে যাচ্ছে। কারণ আপনি দেখেন ভ্যাট একটা মানুষ যত কনজিউম করতেছে তারা কি পরিমাণ ভ্যাট দিচ্ছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে একটা রিটার্ন সাবমিশনের ব্যাপার আসলে 2000 টাকা কাউকে দিবে বলে ওনারা নিজে ভিডিও দেখে দেখে ভুলভাল রিটার্ন সাবমিট করে ফেলে, মানে 2000 টাকা বাঁচিয়ে ফেলেছে। এখন যদি আপনি ব্যাটের কথা চিন্তা করেন তো ওখানে কি করবে? না, ভ্যাট ঠিকই আছে স্যার, মেইন হচ্ছে আপনার ম্যানুফ্যাকচার থেকে যদি আপনার ভ্যাট কেটে রাখে সঠিক মতো, বা ম্যানুফ্যাকচারার কোম্পানি যদি আপনার ভ্যাটটা ঠিক মতো দেয়, ভ্যাট কাস্টমার দিতে বাধ্য। কাস্টমার তো এটা বুঝেই না ভাই, এটা কি করবে। এইটাই আর কি মেইন হচ্ছে, এখানে ম্যানিপুলেটটা হয় আপনার ম্যানুফ্যাকচারার যদি ম্যানিপুলেট করে কোন প্রোডাক্টে লিখে দিল ভ্যাট ইনক্লুড, কিন্তু ভ্যাট যদি না দেয়, তখন ও যদি ভ্যাট না দেয় তাহলে সমস্যা হয়, এছাড়া কাস্টমারের কোনো প্রবলেম নেই। কাস্টমার থেকে তো কালেকশন হচ্ছে। ওইটা এটা আবার ওই কোম্পানির প্রফিট হয়। বিজয় ভাই তাহলে গ্রামীণ ফোন কোটি কোটি টাকার ব্যাট লাগিয়ে দিল কেন বলেন তো ভাই, এত বড় কোম্পানি। ভাই এটা তো সেলস আর পারচেজের ব্যাপার, এখানে তো ওর প্রোডাক্টটা হইতেছে আর কি ওই হাওয়ার বিজনেস, এটা হচ্ছে ভিওআইপি বিজনেস। ভিওআইপি বিজনেসে তো সবই ফাঁকি,
এখন ভাই যদি আমার কাছ থেকে যে ব্যাটটা নিচ্ছে না, এই ব্যাটের থেকে সে গভর্নমেন্টের কোষাগারে জমা দিচ্ছে না, এটা নিয়ে এনবিআর মামলা করছে জিপিতে। তো শিডিউল এ তে যদি আমরা দেখি, তো এখানে হচ্ছে পার্টিকুলার ট্যাক্স ডিরেক্টেড এট সোর্স। এখানে আবার সিমিলার দেখা যায় আমাদের আরো কিছু মানে সার্ভিস যারা আছে, সার্ভিস ওরিয়েন্টেড মানে যে হেডিং গুলো আছে, এখানে কিন্তু আবার এই হেডিং গুলো হচ্ছে চলে আসছে। তো এগুলো হচ্ছে যাদের জন্য প্রযোজ্য, সবার জন্য প্রযোজ্য নয়। সেক্ষেত্রে আমরা নাম্বার অফ পার্সন ফ্রম হুইচ ট্যাক্স ডিরেক্টেড এট সোর্স, যাতে কাটছে কতটুকু জমা দিছে সেই অনুসারে দেখাইতে হবে। তো আমরা অলরেডি হচ্ছে পার্ট ডি সম্পর্কে কথা বলে ফেলছি। এখন যেটা আমরা মানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা যদি সেপ্টেম্বরে একটা এক্সট্রা রিটার্ন দিতে হয়, তো সেটাকে আমরা সেপ্টেম্বর রিটার্ন হিসাবেই আমরা বলে থাকি। তো সেপ্টেম্বরে যে এক্সট্রা রিটার্নটা দিতে হয় সেটা মানে এখনো সর্বশেষ দেখা যায় আইনের যে পরিবর্তনটা আসছে মানে উৎসেকর কর্তনে, সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতেছি না যে সেপ্টেম্বরের রিটার্নটা আমরা মানে যে রিটার্নটা আগে দিতাম মানে এটা কিন্তু এখনো মূল যে উৎসেকর কর্তনের ফর্ম প্লাস যাই বলি ওখানে কিন্তু এটা এখনো রয়ে গেছে। তো সেই হিসেবে আমরা এই রিটার্নটা দিছিলাম হচ্ছে অক্টোবর রিটার্নের সাথে, যেহেতু আমাদের এটা মডিফাই করে নাই, হয়তো সামনে বার মডিফাই করবে। তো এখানে হচ্ছে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমরা যখন সারা বছর ধরে অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার যেটা অক্টোবরে আমরা রিটার্নটা দেই, সেপ্টেম্বর রিটার্নটা, তো সেই হিসাবে দেখা যায় জুন পর্যন্ত যত টাকা স্যালারি পরিশোধ করছে, কারণ আমরা বরাবরই বলি যারা হচ্ছে প্রাইভেট এমপ্লয়ি, প্রাইভেট স্যালারি হোল্ডার, তারা হচ্ছে কোনো না কোনো ভাবে মানে সরকারকে ট্যাক্স দিতেই হচ্ছে, স্পেশালি স্যালারি থেকে। তো সেক্ষেত্রে পুরো এক বছরে যত টাকা স্যালারি কোম্পানি দিচ্ছে তার হচ্ছে একটা ব্রেকডাউন এখানে চলে আসে। তো এখানে যদি আমরা একটু ডিটেলস বলি যে আমরা স্যালারি যে ব্রেকডাউনটা দেখি এইচআর যে ব্রেকডাউনটা করে এরকমই একটা ব্রেকডাউন, এটা জাস্ট ফরম্যাট অনুসারে ব্রেকডাউন। আমরা এমপ্লয়ির নাম দিই, ডেজিগনেশন কি, টিন কি। তো এখানে একটা প্রশ্ন থাকে যাদের টিন নাই তারা কি করবে। তো আমি এখানে সলিউশন নিয়ে যেটা বলি, যে সকল স্যালারি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে দেখানো হয় মানে হেড অফিস কেন্দ্রিক, অ্যাডমিনিস্ট্রেটিভ কেন্দ্রিক, তাদের সবাইকেই আমরা এখানে নিয়ে আসব। যেমন এদের টিন আছে, এদের হচ্ছে এখানে কতগুলো আছে, তাদের হচ্ছে টিন নাম্বার নাই। তো টিন নাম্বার না থাকুক, কারণ আমি চাচ্ছি যে এক বছরে আমি যে স্যালারিটা দিলাম এই স্যালারিটার যে সামারি মানে টোটাল যেটা আছে সেইটা যাতে অবশ্যই মানে আমার এফএস এর সাথে যে অ্যামাউন্টটা তার সেটা যাতে মিলে যায়। তো আমরা প্রথমে সিমিলার ওয়েতে ফরম্যাটটা যে বেসিক স্যালারি কত, আমরা এটাকে সস করার জন্য যে কাজটা করছিলাম যে এটাকে হচ্ছে 12 মাসের স্যালারিকে কি আমরা সেম, এটা হচ্ছে সামারি শিট আর এটা হচ্ছে মান্থ ওয়াইজ। তো মান্থ ওয়াইজ যদি আমরা একই ফরম্যাটে করি, অর্থাৎ আমি যদি জুন থেকে শুরু করি, জুনে দেখা যায় সিরিয়াল নাম্বারটা একই রাখি, ডেজিগনেশনটা একই রাখি, যদি কোনো নতুন এমপ্লয়ি এন্ট্রি হয় তাকে যদি আমরা নিচে রাখি তাহলে দেখা যায় ফরম্যাটটা সেম থাকে। আর এরকম করে হচ্ছে একটা সামারি সবগুলো শিট থেকে নিয়ে আসা যায়, তাহলে এটা আমাদের একটা সহজ হয়ে যায়। তো মানে এখানে কাজটা থাকে, এটাকে হচ্ছে আমরা 12 মাসের সিরিয়াল মেনটেন করে যদি আমরা মানে রাফটা করে নেই যেমন মাসে মাসে, তাহলে আমরা রিকনসিলিয়েশন হয়ে যাবে, ম্যাচ করা যাবে যে আমরা টালিতে অথবা সফটওয়্যারে কত টাকা পেমেন্ট করছি স্যালারি হিসাবে, টিডিএস কত দিছি, সেটা এই মাসেরটা পুরোটা মিলছে কিনা। যদি মিলে তাহলে আমাদের আর মানে ফাইনাল টোটালে অমিল হবে না। এরকম করে সবগুলা মান্থ আমি এখানে অ্যাটাচ করছি, আপনাদের যেভাবে সুবিধা সেভাবে করবেন। তার সাথে যে আমি 2টা বোনাসও নিছি, সবগুলোতে আপনি খেয়াল করবেন একই ধরনের ফরম্যাটটা মেনটেন করছি, সিরিয়াল নাম্বারটা। তারপর ঈদুল আজহা সেম, এটার সামারি হচ্ছে আমাদের এখানে চলে আসছে। আপনার যদি মনে হয় পুরো বছরে অন্য কোনো ভাবে অ্যাকাউন্টিং কোনো এইচআর এর সফটওয়্যার বা যে কোনো ভাবে নিতে পারেন, আপনি একটা সামারি শিট বানাবেন, সেটা একটা ব্রেকডাউন থাকবে, বেসিক, তারপর হচ্ছে বোনাস, হাউস রেন্ট কত, কনভিন্স কত, মেডিকেল কত, আদার্স কত, তারপর নন ক্যাশ বেনিফিট। যদিও আমরা শেয়ার করি না, কিন্তু আমরা পারকুইজিট যেগুলো দেই সেটাও কিন্তু এখানে
আনতে হবে। নন ক্যাশ বেনিফিট ট্রান্সপোর্ট অথবা অ্যাকোমোডেশন, যেটা আমরা পার্ক ভিজিট সেকশনে দেখছি। নন ক্যাশ আদার যদি কোনো বেনিফিট দেয়, কন্ট্রিবিউশন অফ এমপ্লয়ার ইন, যদি এমপ্লয়ার যদি আমাদের যেটাকে আমরা রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড বলি, এখানে দিলে সেটা আসবে, আদার পেমেন্ট আসবে। সবগুলো যোগ করলে হচ্ছে এই এমপ্লয়ির টোটাল কত টাকা স্যালারি এক বছরে নিছে সেটা বের হবে, এবং ব্রেকডাউন সহ। তারপর হচ্ছে এখানে অ্যামাউন্ট অফ ট্যাক্স ডিডাক্টেড, ওই ব্যক্তি থেকে সারা বছর ধরে কি পরিমাণ ট্যাক্স ডিডাক্ট করা হয়েছে। তারপর হচ্ছে অ্যামাউন্ট ট্যাক্স পেড টু ট্রেজারি, যেহেতু আমরা বছর শেষে এটা করতেছি, তার মানে যতটুকু ট্যাক্স ডিডাক্ট করা হয়েছে ততটুকু অবশ্যই সরকারি কোষাগারে পেমেন্ট করে ফেলছে, সেটাই আমরা এখানে মানে মূলত দেখানোর কথা। তাহলে কি হবে, এই অ্যামাউন্ট আর এই অ্যামাউন্টটা হচ্ছে মিলে যাবে, যাতে আর যদি মনে করে কোনো ডিউ ছিল, যদিও ডিউ আইন অনুসারে থাকা উচিত না, মানে ইয়ারের মধ্যে শেষ করে ফেলতে হবে অ্যাটলিস্ট, তাহলে দেখা যায় যত কাটছি তত জমা দিছি, এরকম একটা সামারি শিট হচ্ছে আমরা অক্টোবরের রিটার্নের সাথে অ্যাটাচ করে দিলে, তাহলে আমাদের এটাকে আবার আরো ভালো হয় হচ্ছে এই শিটটা যে আপনি দিবেন, দেওয়ার পর হচ্ছে এর উপর একটা আরেকটা এক্সট্রা শিট নিয়ে যাওয়া, এটা রিসিভিং নিয়ে আসা ট্যাক্স অফিস থেকে, কারণ এটা পরবর্তীতে কোম্পানি রিটার্নের সময় এই ডকুমেন্টটা লাগবে। তাই যদি আপনি একটা এক্সট্রা কপি নেন, যে এটা আলাদা করে একটা তো কপি আমাদের কাছে চলেই যাচ্ছে, আরেকটা হচ্ছে আপনি রিসিভিং নিলেন যে আমি এটা পরবর্তীতে আমার জন্য কাজে লাগবে, সেই হিসাবে এটা করতে পারেন। তো এটা হচ্ছে মানে একটা পার্ট, মানে প্রথম পার্ট স্যালারি পেমেন্ট ডিটেলস। এই পার্টটার মানে আরো দুইটা পার্ট আছে। পার্ট 2 তে বলছে মানে ইয়ারলি একবার দিতে হয়, যেটা বললেন অক্টোবরে দিতে হয়, তাই তো? জি জি, এটা বছরে একবার। জি। তো এখানে পার্ট 2 তে অ্যামাউন্ট পেইড টু এমপ্লয়িজ হু হ্যাভ নো টিম। আপনি যে এর আগে স্যালারিটা আমরা এখানে সামারিটা মানে শিট নাম্বার পার্ট 1 এ, এটা পার্ট 1 এ, এখানের পর আমরা দ্বিতীয় পার্টে আসা প্রথম কি বলছে, আমার প্রতিষ্ঠানে মানে স্পেশালি ওয়ার্কারদের আপনার কাউন্ট করবেন না, আপনার কাউন্ট করবেন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ যারা আছে সেটা। সেখানে আমার কতজন মানুষের টিম নাই, সাধারণত যাদের ট্যাক্সেবল ইনকাম না তারা অনেকে টিম নেয় না, তাদেরকে জোর জবরদস্তি করার কোনো দরকার নাই। ট্যাক্সেবল হইলে তো অবশ্যই কমপ্লায়েন্সের জন্য টিম নেওয়াই তো হবে এবং ট্যাক্স কাটতে হবে, সে জমা দেখ বা না দেখ এটা পরের ইস্যুতে আসতেছে। তারপর এখানে আমি লিঙ্ক করে দিলাম যে টোটাল অ্যামাউন্ট পেইড এজ স্যালারি, স্যালারি অনুসারে হচ্ছে এই অ্যামাউন্টটা পেইড করছি। তারপরে আমাকে বলছে যে আরো আমাকে ওরা দেখতে চাচ্ছে যে নাম্বার অফ এমপ্লয়ি যারা আছে তাদের হচ্ছে টিম নাই, টোটাল অ্যামাউন্ট পেইড এজ স্যালারি টু দোজ এমপ্লয়ি হু হ্যাভ নো 12 ডিজিট টিম। টিম নাই তাদের জন্য কত দিছি, এবং টিম নাই যে টিম মানে টোটাল স্যালারি কত পার্সেন্ট। তো আমরা জানি না যত টাকা টোটাল স্যালারি আছে এটাকে যাদের টিম নাই এটা দিয়ে যদি ভাগ দেই, তাহলে এখানে দেখা যাচ্ছে 39% যাদের হচ্ছে টিম নাই। তারপর অ্যামাউন্ট পেইড টু ফরেন এমপ্লয়ি, যদি আমাদের বিদেশি কোনো এমপ্লয়ি থাকে সিমিলার ওয়ে, টোটাল অ্যামাউন্ট পেইড এজ এ স্যালারি ফর ফরেন এমপ্লয়িজ যে আমরা কত টাকা দিছি। তারপর হচ্ছে সার্চ টাইপ অফ টোটাল অ্যামাউন্ট অফ মানি পেইড টু ফরেন এমপ্লয়িজ কত, এটা জাস্ট হচ্ছে মানে আমরা টোটাল কত টাকা স্যালারি দিছি, এর মধ্যে হচ্ছে যারা বিদেশি তাদেরকে কতটুকু স্যালারি দিছি। তো স্যালারি যারা বিদেশি মানে তারা বেশি স্যালারি পায়, তাদেরও কিন্তু উৎসে কর্তনের একটা ধারাবাহিকতা মানে আমাদের মেনে চলতে হবে। তারপর পার্ট 3, এটা আমাকে বলছে আমরা যদি খুব বেশি অনেস্ট হই তাহলে এই পার্টটা পূরণ করব। সেটা বলছে ডিটেলস ডেসক্রিপশন অফ ক্যাশ পেমেন্ট টু এমপ্লয়িজ উইদাউট রেফার পার্ট 1। মানে এখানে হচ্ছে পার্ট 1 এ আমরা যেটা দেখাইছি সেটা একদম 100% হচ্ছে ব্যাংকের স্যালারি, মানে ব্যাংকে যেটা ডিপোজিট দিছি, কারণ কোম্পানি কিন্তু 1 টাকার স্যালারিও ব্যাংক ছাড়া দেওয়ার কোনো অনুমতি নাই। তারপরেও কিন্তু বলছে আপনি যদি কোনো ট্যাক্স ক্যাশ কোনো স্যালারি বা পেমেন্ট দিয়ে থাকেন আর যেটা পার্ট 1 এ উল্লেখ নাই সেটাই আপনি এখানে উল্লেখ করে দিবেন। তো সেটা একটা রুলস আছে না ভাইয়া, ওই যে কি জানি আপনার 15,000-এর নিচে হয়ে আপনার ব্যাংকিং চ্যানেলে যাবে না, যেটা আগে রুলস ছিল, এখন সব স্যালারি ইয়াতে দিতে হবে, ব্যাংকে দিতে হবে, সব যেতে হবে, আপনার ওয়ার্কারটাও যেতে হবে, সব এভরিথিং। হ্যাঁ, ওয়ার্কার তো ফিনান্সিয়াল যে মোবাইল ব্যাংকিং গুলো আছে তাদেরকেই তো দেয়, যেমন রকেট দেয়, উপায় দেয়, এক একটা এক এক ধরনের দেয়।
তবে এটা যদি এনবিআর ভাইয়া ধরে, এটা কমপ্লায়েন্সের কি কোনো ব্রেক হবে যদি আপনি না দেন? এটা কি রাইট? অবশ্যই কমপ্লায়েন্স ব্রেক হবে, আপনার দিতে হবে ব্যাংকে। তারপরে কিন্তু এই যে আন্ডার টেবিলের বা কোনো কারণে কিছু বাকি টাকি থাকে, এটা কিন্তু এখানে দেখাইতে বলছে। তো এটা দেখালে এটাই কিন্তু কোম্পানির মানে ডিসঅ্যালাউ হয়ে যাবে, কারণ ওইটা নন ব্যাংকিং এ দিচ্ছে। তো স্বাভাবিকভাবে হচ্ছে এটা হয়তো মানে থাকতেও পারে, কোনো কোম্পানি নাও থাকতে পারে, থাকলে এখানে রেফার করতে হবে মানে আপনি কি পাইছেন। এখানে কিন্তু এখানে আই এম সার্টিফাইং দেয়, আপনি আবার এখানে কিন্তু সার্টিফাই দিচ্ছেন। Above mentioned statement has full list regarding the total payment of employees. Statement is true and complete. তার মানে আপনাকেও ধরতে পারে, সমস্যা নাই। এই যে আপনি এখানে সিগনেচারও দিবেন, ডেজিগনেশন দিবেন, একদম তারিখ সহ আপনাকে সাইন সহ দিতে বলছে। তো এখানে ক্যাশ কত টাকা দিছে এই জায়গায় বলছে রিজন ফর ক্যাশ পেমেন্ট, ওরে কেন দিছেন। যদি এরকম হয় যে ধরেন অনেক প্রতিষ্ঠান কি করে ওয়ার্কারের ক্ষেত্রে, যারা মাসের শেষের দিকে অথবা মাসের শুরুর দিকে মানে মাঝামাঝিতে তাদের অনেক সময় অ্যাকাউন্ট খুলতে বা বিভিন্ন ইস্যুতে ঝামেলা হইতে পারে, তখন মনে করেন সে বললো ওই বাংতি মাসেরটা ক্যাশ দিয়ে দিল, তাহলে একটা রিজনেবল সলিউশন। ওয়ার্কারদের ক্ষেত্রে অন্যদেরকে তো অবশ্যই। তো সেক্ষেত্রে বলছে রিজন ফর ক্যাশ পেমেন্ট, কেন দিচ্ছেন সেটা উল্লেখ করতে পারেন। তারপর যদি পেনশন, গ্র্যাচুইটি এগুলো যদি থাকে সেটা তো আপনার আর কোনো সমস্যা নাই, মানে জাস্ট হচ্ছে ইস্যু। জি বলেন। রাসেল ভাই, এই যে আমাদের একটা প্রাইভেট সিকিউরিটি সার্ভিস কোম্পানি, তো দেখা যাচ্ছে আমাদের প্রায় 900 থেকে 1200 সিকিউরিটি লোক আছে, তাদের মধ্যে রাসেল ভাই 40% ব্যাংকে যায়, মানে মোবাইল এমএফএস এ, বাকি 60% ক্যাশে দিই আমরা। সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে প্রায় 650 লোক যদি কমপ্লায়েন্স মেনটেন করতে চাই, তাহলে এই 650 লোকের কি ডিটেলস এখানে দিতে হবে? ব্যাপারটা কি এমন? হ্যাঁ, আপনাদের দিতে হবে, আপনার তো আর কাগজ তো আর থাকবে না। অবশ্যই প্র্যাকটিসের জন্য স্যালারিটা আপনারা অবশ্যই ব্যাংকে দিবেন, একদম না হলে মোবাইল ব্যাংকিং। কারণ রকেটে কিন্তু স্যালারি অ্যাকাউন্ট কিন্তু মানে কোথায় থেকে কি বলে এটা এজেন্ট থেকে তুললেও ডিসকাউন্ট থাকে, আবার এটিএম তো ফ্রি। তো সেই হিসেবে আস্তে আস্তে মানে ডাচ বাংলা তো ইয়েও অ্যাভেলেবল, এবং সবচেয়ে বেশি ওয়ার্কার স্যালারি ডাচ বাংলাতেই হয় বাংলাদেশে, তো সেই হিসেবে নিয়ে আসতে হবে। আচ্ছা রাসেল ভাই, যদি আমি না দেই, সাপোজ লেটস সে আমি ক্যাশে দিচ্ছি, তো যেগুলো ওয়ার্কারের কিছু একটা পোরশন আমি দিচ্ছি, তখন এই এক্সপেন্সটা কি এনবিআর ডিসঅ্যালাউর কোনো ইয়া থাকবে? করতে পারে, ওর ইচ্ছা হলে সেটা করতে পারে, কিন্তু রিজনেবল হইতে পারে। যেমন উনি একটা কথা বললো যে এর আগে শাকিল ভাই যেটা বললো অনেকটা রিজনেবল না, কারণ যারা হচ্ছে সিকিউরিটিতে চাকরি করে তারা মোটামুটি একদম মূর্খ না, মূর্খ লেভেলের কমই আছে, তার মানে বুঝে। এখন যদি মনে করেন লেবার পেমেন্টের ব্যাপার আসে, তো যেমন আপনার প্রতিষ্ঠানে কোনো কারণে যারা অনেক প্রতিষ্ঠান তো অনেকভাবে, তো লেবারের পেমেন্টের ব্যাপার আসতেছে, তো ওনারা তো তখন আর আজকে কে আসলো কালকে কে আসলো ঠিক ঠিকানা নাই, তোর জন্য তো অ্যাকাউন্ট মেনটেন করা কোম্পানির জন্য কস্টলি। তো সেইটা রিজনেবল থাকলে তো অবশ্যই ব্যাখ্যা যে আমি ওদেরকে স্যালারি দিছি, ওদের শিট আছে, ওরা সিগনেচার করে স্যালারি নিছে, পুরোটাই হইছে। তো এরকম একটা জায়গা থাকতেছে, কারণ প্রপার ডকুমেন্টেশন কেন চাচ্ছে। আপনি যদি ব্যাক সলভিং এর পিছন দিয়ে চিন্তা করেন, এখন ধরেন আপনার স্যালারি যে অ্যাকচুয়াল অ্যামাউন্টটা পেমেন্ট করছেন যদি ব্যাংকেরটা দেখান, তাহলে আপনার খরচকে ট্র্যাকিং করা যাচ্ছে। আর যেই আপনি বলতেছেন অন্যভাবে, তখন তো ট্র্যাকিং হচ্ছে না, তো তারা তো স্বাভাবিকভাবেই ব্যাংকিং এ নিয়ে আসবে। তা আপনি অন্য খরচ যদি এখানে ঢুকাই দেন, মানে বিভিন্ন ইস্যু আসে, মানে আপনি যদি বিহাইন্ড দ্য সিনে, তার মানে আমি আসলে আপনার সাথে এগ্রি, কিন্তু বাট আমি বলতে চাচ্ছি ধরেন সামহাও একটা কোম্পানি আমি দেখতেছি সে এই যে ওয়েজের যেগুলো ভাইয়া, হ্যাঁ, বিলো 50,000 সে ম্যাক্সিমামটাই আপনার মানে ক্যাশে দিচ্ছে, এবং এটা ভালো করতেছে না, ভালো করতেছে না, রাইট, আপনার সাথে এগ্রি, বাট সে এটা অ্যাকাউন্টসও দেখাচ্ছে এবং এটা মানে ডিসঅ্যালাউ করতেছে না ডিসিটি। তো আমি জিনিসটা আসলে কনফিউশন। এটা আপনি ট্যাক্সের জিনিসটা। আসলে আমি একটা কথা বলবো। হ্যাঁ বলেন। যে ভাই আমরা যাদেরকে দিই ওই 60% লোকদের তো লেভেল ওয়াইজ কিছু ক্রাইটেরিয়া থাকে, স্যালারি শিট থাকে, মানে লেভেল লতে অ্যাজ পার আমরা ওইটাও মেনটেন করি, প্লাস হইলো ওই আপনার স্ট্যাম্পও ইউজ করি। তো সেই ক্ষেত্রে তো আমার লেভেল লতে আমি কোনো কমপ্লায়েন্স ব্রেক করতেছি না, আর ওইটা তো আসলে এটা তো করার কথাও না। ট্যাক্সের ল তো আর
মানে লেবার অ্যাক্টের মানে না ভাই, সবার তো আলাদা আলাদা অ্যাক্টে চলে, এটা তো বুঝছেন। না, আমি তো আপনি যতটুকু এটা পারতেছি বলতে পারেন, কমপ্লায়েন্স রাখার চেষ্টা করতেছি। হ্যাঁ আপনি বলতে পারেন যে আপনার একটা বলার মতো একটা জায়গা আছে যে ওনাদেরকে আমরা মেনটেন করতে পারতেছি না, আমি এই জিনিসগুলো মেনটেন করে দিচ্ছি। কিন্তু আপনার যদি কোনো জায়গাই না থাকে, মানে আপনি কাঠগড়ায় দাঁড়াইছেন, কিছু বলতে পারতেছেন না, তাহলে তো আর আপনার কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে, আপনার বলার মতো কিছু থাকতে হবে, তখন না একটা জায়গাতে দাঁড়াবে কনভিন্সিং জি করা জি বা এটা। ওইটাই বলতেছি যে কি একটা আছে না কারণ আমার অনেক বেসই নাই, আমি একটা বেস সেক্টর আছে, ক্রিয়েট করছি। সেটাই অনেক সেক্টর আছে যেখানে পেমেন্টটা করা সম্ভব হচ্ছেই না, ক্যাশের বাইরে যাওয়া যাচ্ছেই না। তো সেই জায়গায় যখন আপনি পুরো এক্সপ্লেনেশনটা দিবেন, কনভিন্সিং হলে তো সেটা মানবে, কিন্তু আপনি একটা পিওর ম্যানুফ্যাকচারিং, পিওর ট্রেডিং, ওরা ওয়ার্কার সব জানে, গার্মেন্টস ওয়ার্কার, এখন সে যদি এই কাজটা করে তখন তো এটা মাইনে নেওয়া, সে গার্মেন্টস অথবা ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার সবাই জানে বেতন এইভাবে, তো ওদেরকে মনে হয় আপনি ক্যাশ দেওয়া শুরু করছে, তো এটা কি মানবে ভাই? শুধু ধরলে শুধু ওই যে ব্যাংকে স্যালারি দিচ্ছেন যে, এটা কেন আপনার যদি বিল ভাউচার নিয়ে বলে যে আসেন, তখন আপনি বুঝবেন কতটুকু, কত জানে টেলার, কত ধানে কত চা, মানে এগুলো ধরা পড়ে না, একবার ধরা পড়লে তো সবগুলা নিয়েই টানবে, মানে ধরা পড়ে না যে বেঁচে গেছে এটা এরকম না। কারণ এই ট্যাক্সের মামলাগুলো লং টার্ম চলে, ট্যাক্স বেটের মামলা, এগুলো একটা ধরলে পরে এগুলা সব ওই রকম করে অ্যাসেসমেন্ট হয়, তাই সবসময় ক্লিয়ার থাকা উচিত যতটুকু পারা যায়। ভ্যাটের ইয়ের কিন্তু একটা বড় সমস্যা আছে, যেমন আইটি সেকশন যদি আপনার ধরা শুরু করে, তখন আইটি সেকশনের ওই যত প্রতিষ্ঠান আছে একসাথে ৩-৪ মাসে ওগুলো সবগুলাই হানা দেয়, অথবা হ্যাঁ মনে করেন মানে সেকশন এক একটা ধরে ধরে ওই প্রতিষ্ঠানে হানা দেয়, যেটাই ভ্যাটে এই কাজটা করে। কিন্তু আমরা মানে একটা বলার গ্রাউন্ড থাকা, মানে যুক্তিসঙ্গত, আমরা যতটুকু পারি কমপ্লায়েন্সের মধ্যে থাকা, কারণ যত কিছু হয় এক্সপেন্স থেকে কিন্তু সবকিছু জন্ম নেয়। আপনি যদি ডিপ ভাবে চিন্তা করেন, এই এক্সপেন্স নিয়েই শত ধরনের মারামারি। আচ্ছা এটা গেল, তখন হচ্ছে আমাদের আরো একটা পার্ট আছে, মানে এপ্রিলের একটা রিটার্ন দেওয়ার কথা, এই যাবৎ সংশোধনী ছাড়া এই রিটার্নটা হচ্ছে এপ্রিলে দেওয়ার কথা। তার মানে হচ্ছে আপনি খেয়াল করেন, জানুয়ারির পরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তার মানে এপ্রিলে কিন্তু সর্বশেষ ৩ নাম্বার যেটা, মে, জুন, জানুয়ারি পর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। তো মেতে যে রিটার্নটা দেওয়া হবে, আচ্ছা ক্রাইটেরিয়া গুলোতে আমরা 4টা রিটার্ন হবে না, একটা তো হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, আপনাদের খেয়াল আছে এটা 4টার টাইমটা? আচ্ছা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তারপর হলো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, হ্যাঁ সেপ্টেম্বর, সেপ্টেম্বর, হ্যাঁ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তারপর এপ্রিল, মে, জুন। জুনেরটা দিতে হবে জুলাইয়ের 25 তারিখ, এই তো। হুম, তাহলে দেখা যায় এটা হচ্ছে ও যেটা এপ্রিল যেহেতু রিটার্ন ছিল, তারপরে হচ্ছে গিয়ে মানে পরে যে রিটার্নটা আসতেছে সময়টা দেওয়ার, ওখানে হচ্ছে এটা দিতে হবে। এটা জাস্ট হচ্ছে যেহেতু আমরা যারা ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার আছি, তাদের সাধারণত হচ্ছে নভেম্বর 30 তারিখে হচ্ছে ট্যাক্স ডে থাকে, এটা এখন এবার বাড়ায়া 31 ডিসেম্বর করছে, সামনে হয়তো আরো বাড়াইতে পারে, 1 মাস হয়তো নাও বাড়াইতে পারে। তো দেখা যায় এরপরে কিন্তু এর মধ্যে কিন্তু সবাই রিটার্ন গুলো দিয়ে দেয়। তো এখানে কিন্তু এটাই চাইছে, স্টেটমেন্ট অফ এমপ্লয়িজ রিটার্ন সাবমিশন, যারা হচ্ছে রিটার্ন সাবমিশন করছে তাদের কিছু তথ্য হচ্ছে আমাদেরকে দিতে হবে। যেমন এখানে হচ্ছে এমপ্লয়ির নাম থাকবে, ডেজিগনেশন থাকবে, টিম থাকবে, তার সার্কেল, ট্যাক্স এরিয়া ইউনিট, সে কোন সার্কেলের মধ্যে অবস্থিত সেটা দিতে হবে। তারপর ডেট অফ রিটার্ন সাবমিশন, সে কখন সাবমিশন করছে রিটার্নটা, এই তথ্যটা, আর সিরিয়াল নাম্বার, এই 3টা জিনিস হচ্ছে দিয়ে আমার কাছে যতগুলো থাকে সেটাকে আমার একটা সার্টিফাই করতে হবে যে আমরা যাদের থেকে ট্যাক্স কাটছি ওনারা হচ্ছে রিটার্ন জমা দিছে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় ট্যাক্স কাটলে অনেকে টিম নাই, রিটার্ন জমা দেয় না, তো একটু কমপ্লেক্স হইতে হয়। কিন্তু আমাকে এই যাচাইটা করার জন্য হচ্ছে এই পার্টটা রাখছে যে আমরা ট্যাক্স যে কাটছে মানে ওনারা রিটার্নও জমা দিছে, এটার প্রুফের জন্য হচ্ছে এই স্টেটমেন্টটা, এটাও বছরে একবারই দিতে হয়। তো এটাই ছিল মানে 3টা পার্ট।
উইথড্রনের রিটার্ন প্রথম পার্টটা হচ্ছে প্রতি কোয়ার্টারলি দিতে হয়, দ্বিতীয় পার্ট হচ্ছে সেপ্টেম্বর একবার দিতে হয়, এপ্রিলে হচ্ছে যারা রিটার্ন সাবমিশন করছে তাদের ডাটা দিতে হয়। তো এখন মানে উইথড্রনিং নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে, যদি একটা ক্লাসেই আমরা সব কভার করছি তাহলে করতে পারি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন না থাকলে আমাকে একজন মারুফ ভাইয়া মনে হয়, উনি মনে কি একটা ডিসকাশন করতেছে। মারুফ ভাই আছেন? আচ্ছা, উনি নাই। তো আর কারো কোনো মানে প্রশ্ন আছে? কারণ উইথড্রনিংটা এতটা কমপ্লেক্স কিছু না, আমরা আস্তে আস্তে কর্পোরেটে চলে যাচ্ছি, তো সেই হিসাবে এটা জাস্ট বলা যায় একটা ফর্মালি এন্ট্রি নেওয়া। ভাই সফট কপিটা দিয়ে দিয়েন আমাদের। হ্যাঁ ভাই, সফট কপি ম্যাটেরিয়াল সবগুলোই পাবেন, আপনার জন্যই তো করা। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই, দেখা হবে ফ্রাইডে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আচ্ছা ভাইয়া, জি বল। আমাদের কি এমন কোন ক্লাস থাকবে যেটা উইথ হোল্ডিং ট্যাক্স উইথ ম্যাপিং উইথ এফএস? না, এটা আমার কাছে মনে হয় না। আপনারা যদি এরকম হয় যে আপনাদের কোম্পানির উইথড্রন রিটার্ন নিয়ে কনফিউজ থাকে অথবা শেয়ার করার দরকার হয়, তাহলে আপনারা শেয়ার করতে পারেন। আচ্ছা, কারণ এক একটা প্রতিষ্ঠান এক এক এগুলো শেষ হবে না। যদি আপনাদের ওরকম থাকে, কুয়ারি থাকে, তাহলে আমার সাথে ডিসকাশন করে নেবেন। আচ্ছা আচ্ছা। আর আমরা যেটা মানে টিডিএস স্যালারি থেকে যেটা কাটি, এটা কি প্রতি মাসেরটা মাসেই জমা দিতে হয় নাকি না হিসাবে তো 2 মাস 3 মাস? salary না, সবগুলোই তো আমাদের পরবর্তী মাসের 15 তারিখে আমাদের দিয়ে দেওয়ার কথা। আচ্ছা, শুধু কোম্পানি ট্যাক্স 3 মাস পর পর? 3 মাস পর পর না, টিডিএস এর মতো দিতে থাকবেন অ্যাক্ট অনুসারে, মানে রিটার্নটা সাবমিট করবেন 3 মাস পর আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সেক্ষেত্রে যদি আমরা এমপ্লয়ি ট্যাক্স যদি মাসে মাসে কাটি, ঠিক আছে, 3 মাস পর বা 2 মাস পর জমা দেই, সেক্ষেত্রে কি জরিমানা হতে পারে? না ভাই, এখনো মানে এইটুকু কড়াকড়িতে যায় নাই। কথা হচ্ছে এখন পর্যন্ত আইন অতটুকুতেই যে আপনি জমা দিছেন, হয়তো একটু লেটে দিছেন, এটাই হচ্ছে দেখা হচ্ছে। আমার কোম্পানিতে তো 6 মাস পর পর দেই। হ্যাঁ, ওই ভাইয়া যা বলছে, কিন্তু এটা এখনো ওইটা ধরে না। আর আমার একেকজন একেক ভাবে করে, কারণ অনেকে মান্থলি একটা বাজেটিং এর মধ্যে কমপ্লিট করে ফেলতে চায়, অনেকে হয়তো পরে দেয়, কিন্তু ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে দিয়ে দেওয়াটা হচ্ছে বেটার। কারণ কি আগে থেকে তো প্রিডিক্ট করা যায় না যে ইনভেস্টমেন্ট কতটুকু করবে বা কি করবে না করবে। দেখা যাচ্ছে আমরা হয়তো ইনভেস্টমেন্ট কনসিডার করে অনেক সময় কাটি, আবার অনেক সময় দেখা যাচ্ছে ইনভেস্টমেন্ট সে করে নাই। না না তো না, আপনি গত ক্লাসে আমি বলছিলাম ইনভেস্টমেন্ট কনসিডার করে কাটবেন, আপনি করুক বা না করুক এটা ওর ব্যাপার, আপনার হচ্ছে আপনার আপনার মতো করে করবেন। কিন্তু সে যখন ইনভেস্টমেন্ট ডকুমেন্ট আমাকে না দেখাইতে পারবে, মানে আমি যদি ইনভেস্টমেন্ট ডকুমেন্ট ও দেখাতে বাধ্য না। আপনি যেটা করবেন, আমি গত টিডিএস ক্লাসে বলছি, আপনি নেট ট্যাক্সেবল ইনকামের হচ্ছে 3% কেটে দিবেন, ইনভেস্টমেন্ট রিবেট ধরে রাখবেন, আর বাকিটা ও যেটা মন সেটা করুক। ইউ হ্যাভ নো, আপনার এটা নিয়ে কোনো চিন্তা করার দরকারই নেই। না এখন মানে যেটা হচ্ছে আমি তো তাকে ইনভেস্টমেন্ট কনসিডার করে স্যালারি স্টেটমেন্টটা দিলাম, সে তো বলে ভাই আমার তো কোনো ইনভেস্টমেন্ট নাই, তাহলে আমি এটা কিভাবে দেখাবো? কারণ সে তো যখন রিটার্নে পরে ট্যাক্স পেমেন্ট করবে, ওরে আপনি অ্যাডভান্স ট্যাক্স কেন দিবেন? ও 1 মাস পরে 1 বছর পরে দিতে পারবে, আপনি কেন 1 বছর আগে নেবেন? আচ্ছা, 173 কেন রাখছে? রিটার্নের সাথে ট্যাক্স দিবে না? আচ্ছা, সেটা তো আবার তখন তার কাছ থেকে আমার চাই নিতে হবে। কেন? ফাইনাল রিটার্ন তো আপনি জমা করবেন না। না, এখন মনে করে যে আমি তো তার ট্যাক্স ইনভেস্টমেন্ট দেখায় কম কাটলাম, তো এখন সে তো আসলে ইনভেস্টমেন্ট করে নাই, এখন সে ওইটা ফাইনাল ট্যাক্স। এটা মানে এত দূর যাওয়ার দরকার নাই। আপনাকে বলা হয়েছে টিডিএস কাটতে এভারেজ রেটে, তো সেই হিসেবে আপনি এভারেজ রেটে টিডিএস কাটছেন। আপনি বলছেন যে সর্বোচ্চ সে 3% মানে রিবেট নিতে পারে, এটা আমি কনসিডার করছি। এখন সে নিবে কি নিবে না সেটা ইয়ার এন্ডে সে যখন অ্যানালাইসিস করে সে 173 তে ট্যাক্স দিয়ে রিটার্ন সাবমিট করবে, এটা কোম্পানি কোনো রেসপন্সিবিলিটি নাই। কোম্পানি শুধু পরবর্তীতে যে এপ্রিল রিটার্নটা যেটা দেখাচ্ছে এটাকে করার জন্য ওনাকে বলবে যে আপনি আমাকে অ্যাকনলেজমেন্ট স্লিপটা আমাকে দেন।
না ঠিক আছে, আমাদের যেটা হয় আমরা তো যখন একটা স্যালারি স্টেটমেন্ট দেই ওখানে কিন্তু ইনভেস্টমেন্টের লেখাটাও চলে আসে, ইনভেস্টমেন্ট কনসিডার করে বা ইনভেস্টমেন্ট যদি দেখায় ইনভেস্টমেন্টের 3% ধরলাম, ধরার পরে দেখা যাচ্ছে যে সফটওয়্যারে ওনার একটা প্রভিডেন্ট ফান্ড অটোমেটিক্যালি চলে আসে, হয়তো সঞ্চয়পত্র বা শেয়ার, সেগুলো আমরা এপ্রিল মাসে ওনার কাছে চেয়ে নেই, সেগুলো যদি উনি দেখাইতে পারে দেন আমরা ওখানে একটা স্যালারি স্টেটমেন্ট দেই, ওখানে লেখা থাকে কি কি ইনভেস্টমেন্ট। এখন কোনো কারণে যদি সেটা না করে না তখন তো নাকুল, দেখা যাচ্ছে আপনারা তো খুব বেশি কড়াকড়িতে চলে গেছে। ও নাই করতে পারে। হ্যাঁ আমরা খুব কড়াকড়ি, আমরা ট্যাক্সের ব্যাপারে মানে হ্যাঁ, ভ্যাটের এটা তো ব্যাপারে ভাই খুবই কড়াকড়ি, আইনের এখন বন্ধ আইনের করে দিতে হবে। আপনার তো আইনের থেকে বেশি কড়াকড়ি হয়ে গেছে। হ্যাঁ বস, আমরা তো এমনও আছে এক এমপ্লয়েড মাসে 50,000 টাকা ট্যাক্স কাটছি। না ভাই, আইন থেকে বেশি করা হইলো না। আইন আমাকে তাহলে তো আমাকে রেট বলে দিত যে আপনি এত পার্সেন্ট করে কাটেন। আমাকে বলছে এভারেজ রেটে। তো সেটা এভারেজ ভিন্ন হইতে পারে। আমাকে তো ফিক্সড রেট শুধু ২ টা জায়গায় তো 86, 88 এখানে শুধু ফিক্সড দেয় নাই। মানে এভারেজ রেট বাকিগুলো তো ফিক্স করে দিছে। তার মানে এটা আমার এত কড়াকড়ি হওয়ার দরকার নেই। আপনার কথা হচ্ছে কমপ্লায়েন্স মেইনটেইন করা। আচ্ছা ঠিক আছে। জাহিদুল ইসলাম ভাইয়া, আপনার কোনো প্রশ্ন ছিল কি? আসসালামু আলাইকুম ভাইয়া। জি বলেন। ভাই আমি মানে পিছনের যে ক্লাসগুলা এগুলা আমি কোথায় পাবো? ভাই আপনাকে সব দিয়ে দেব। আর উনি হচ্ছে আমাদের অন্যদের উদ্দেশ্যে এই মুহূর্তে আমাদের নজরুল ভাইয়ের জয়েন করছে। নজরুল ভাইয়ের যেরকম আগ্রহ ছিল গত ব্যাচের, মানে একদম অনেকগুলো ক্লাস চলে গেছিল, সেরকমই একজন আগ্রহী ছিল হচ্ছে জাহিদুল ইসলাম ভাই। তাই উনাকে আজকে ইনক্লুড করছি। তো জাহিদ ভাই, আপনার যে ক্লাসগুলো হইছে এগুলো সবকিছুই আমি আপনাকে প্রোভাইড করব আমার ফ্রি টাইমে। এটা নিয়ে আপনার প্রশ্ন করার দরকার নাই। আর আপনার অন্যান্য কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। না ভাই, অন্য কোনো প্রশ্ন নাই। আচ্ছা, ওটা সমস্যা নাই। ভাই ভাই আমার একটা কোশ্চেন আছে। জি বলেন। ট্যাক্স নিয়ে কোশ্চেনটা হলো, ধরেন একটা কোম্পানি, ধরেন একটা ছোট একটা অ্যামাউন্টই বলি, একটা কোম্পানি তার অফিসিয়াল পারপাসে সে কারো কাছ থেকে ধরেন 20,000 টাকা নিয়ে একটা রুম নিল, তো সে অফিসিয়াল কাজ করবে। এখন যখন ট্যাক্স ব্যাটের ইস্যুটা আসে তখন যে যার কাছ থেকে নিচ্ছে সে বলতেছে আমি কিছুই দিব না, আপনি আমাকে 12,000 টাকা দিয়ে দিবেন, ব্যাড ট্যাক্স ইস্যু আপনার। তো এখন এটা ট্রিটমেন্টটা ভাই কিভাবে হবে? তো ট্রানজেকশনটা কিভাবে হইছে ভাই, এটাই আমাকে একটু বলেন। উনি এটা ওই করছে, এগ্রিমেন্ট করছে, বুঝছেন, 12,000 টাকাই, সরি 20,000 টাকাই হবে, আর বাকি ট্যাক্স ব্যাক এটা আমার ইস্যু নয়, এটা আপনার এটা কি এক্সপেন্স। আপনি একটা অ্যাকচুয়াল ট্রানজেকশন দেবো? কিসের এগ্রিমেন্ট করছে উনি? তো বাড়ি ঘরের এগ্রিমেন্টও করতে পারে, মানে কোনো ট্রানজেকশন তো হইতে হবে। রেন্ট, ধরেন রেন্ট, হ্যাঁ আপনার অফিস রেন্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি বলেন। মানে অফিস রেন্ট বলতেছি, অফিস রেন্টের জন্য সে একটা এগ্রিমেন্ট করছে, প্রতি মাসে 20,000 টাকা দিবে, এটি ফিক্সড, এর বাইরে সে ব্যাড ট্যাক্স কিছুই দিবে না, এটা কোম্পানি বেয়ার করবে। তখন এটার ইয়েটা কি হবে, ব্যাড ট্যাক্সের ইস্যুটা কোম্পানি গ্রস আপ করবে, কোম্পানি গ্রস আপ করবে, এই কারণে তো গ্রস আপ সিস্টেম রাখছে। এখন ভাইয়া ওই কোম্পানি যে এখন যে মানে ট্যাক্সটা যেভাবে কাটতেছে আমি বলতেছি, এখন সে যে টাকাটা ধরেন 20,000, এটার উপরে সে 15% ব্যাট কাটতেছে, ওইটার উপরে আবার ওই 20,000 এর উপরে সে আবার 10% ট্যাক্স কাটতেছে। এটা কি সঠিক হচ্ছে ভাইয়া? না না, আপনি হচ্ছে গিয়ে সুন্দর করে ওই যে ডিএস ক্লাস দেখাইছি না, ওখানে 4টা মেথড আছে না, গ্রস আপের একটা মেথড আছে, আগে ট্যাক্স কিভাবে করতে হবে ওইটাকেই আপনি ইয়ে করবেন, ফলো করবেন। কিন্তু এখন আমি এটা নিয়ে একটু মানে ইয়েটা ছিলাম, আমি এটা ডিসকাশন করছি। এখন উনি বলতেছে না, এগ্রিমেন্টে এভাবেই আছে, এভাবেই হবে, বাট আমি এই রুলসটি ওনাকে বলছি, কিন্তু উনি বলতেছে কয় না, তাহলে তো এটা ট্যাক্সের উপরে আবার ব্যাট হয়ে যাচ্ছে, ডাবলিং হয়ে যাচ্ছে না, ট্যাক্সেশনটা ডাবলিং হয়ে যাচ্ছে। ট্যাক্সের উপর বেড হয়ে যাচ্ছে কেমনে? উনি এটা বুঝাচ্ছে কেমনে আমি বলি, ধরেন 20,000 এর উপরে এখন কিভাবে করবে ভাই, আপনি তাহলে একটু বলেন 20,000 এর উপরে কিভাবে করবে, আপনি একটু বলেন তাহলে আমাকে। আমি যদি বলি 20,000 টাকা, যদি ধরেন এটা 10% হচ্ছে ট্যাক্স, 20,000 যদি নেট পেয়েবল হয় তাহলে গ্রস আপ করতে হলে হচ্ছে এটা 0.9 দিয়ে ভাগ করলে কত আসতেছে? ধরেন আমি এখানে একটা 22,222। আচ্ছা, 22,222 আসলে এটা হচ্ছে গ্রস আপ ভ্যালু, যেটার উপর হচ্ছে ট্যাক্স অন ভ্যাট কাটতে হবে। ও সরি,
এই যে 22,222 যেটা বলছে এটা হচ্ছে ট্যাক্স অন ব্যাটের বেসিস, এর উপর করে কাটতে হবে, যত এটা মন চায় তত করে কাটবে। এটার উপরে 15% কেটে দিতে হবে। এটা হচ্ছে নিয়ম, এর বাইরে যদি হয় তাহলে তো মন গড়া কথা বললে হবে না। এগ্রিমেন্ট কি ট্যাক্স অফিস দেখবে? ট্যাক্স অফিস এগ্রিমেন্ট এটা দেখবে যে আপনি কত টাকা রেন্ট দিছেন, এগ্রিমেন্ট তুলছেন, কিন্তু এগ্রিমেন্টটা তখনই হয় যখন কখন এটা জাস্ট একটা বেসিস হয়, কারণ এটা তো অনেকেই যে ছুরি সামারি করে এটা তোমরা জানে, সেই হিসেবে তো আপনার নানান ভাবে আটকাবেন। তবে ভাই ওই যে এগ্রিমেন্টে যদি 20,000 টাকা ভাড়া লেখা থাকে, হ্যাঁ, তাহলে তো এটা তো বোঝা যায় ইনক্লুসিভ ভ্যাট এন্ড ট্যাক্স বোধহয় মেবি। এর জন্য লিখে দিতে মানে লিখে নেওয়া ভালো না যে মানে এক্সক্লুসিভ ভ্যাট এন্ড ট্যাক্স এই ধরনের। এটা কত হয়েছে ইনক্লুসিভ এক্সেল যে দেয় আর কি, আপনার কত হয়েছে দিতে হবে, আপনি ও না দিলে আপনার কোম্পানি দিতে হবে সেটা, কিন্তু স্বাভাবিকভাবে তো হচ্ছে দিয়ে দেওয়ার কথা। এবং অনেক না সময় এটা অনেকে আইনের একটা কন্ট্রাডিকশন না, যে 20,000 টাকা যদি লেখা থাকে যে ভাড়া, তাহলে তো এটা ইনক্লুডিং ভ্যাট ট্যাক্স বুঝায় না নাকি এক্সক্লুডিং বুঝায়, সেটা বলতেছি। এটা তো এগ্রিমেন্টে লেখাই থাকে, যে এগ্রিমেন্টে মেনশন করা থাকে এই টাকাটা ভ্যাট এর ভিতরে বা এটার ভিতরে ভ্যাট আছে না ট্যাক্স আছে, তাহলে তো এটা আরো উপকার হয়। এটা এগ্রিমেন্টে ছিল আপনার এক্সক্লুডিং ছিল। হ্যাঁ, তাহলে তাহলে তো তো ওইটাই আপনাকে দিতে হবে, তাহলে তো এটা তো আপনি লেখাই নিজে আছে নিজে বিয়ার করবেন, তাহলে এক্সক্লুডিং। তো এটা সমস্যাই নেই। কারণ আমরা যত এগ্রিমেন্ট করি সেখানে মেনশন করে দিই যে ভাই এটা এই প্রোডাক্টের ভিতরে ভ্যাট আছে বা এই রেন্টের ভিতরে ভ্যাট আছে বা এটা আউট অফ দা ভ্যাট এন্ড ট্যাক্স। না তখন এটা আর ইজি হয়ে যায়। রেন্ট এগ্রিমেন্টে সাধারণত এরকম থাকে না আর কি, রেন্ট এগ্রিমেন্টে। এখন ভাই মানে আসলে করে দিলে বেটার হয় আর কি। কনফিউশনটা ওই জায়গায়, রাসেল ভাই যেভাবে ক্যালকুলেশনটা করলো ওই ক্যালকুলেশনটা এভাবে হচ্ছে না, বুঝছেন? ওই 20,000 রুপি ব্যাট ধরতেছে, 20,000 রুপি ট্যাক্স ধরতেছে, বুঝছেন? কনফিউশনটা এই জায়গায়। না ও তো রুলস জানে না, এটাই হচ্ছে সমস্যা। ও যে এটুকু করতে পারছে এটাই অনেক, ভাবা দিয়ে না আমার পক্ষ থেকে, আর আপনি বাকি আস্তে আস্তে বুঝাই দিয়ে। রাইট রাইট। আগামী প্রশ্ন আছে? আচ্ছা ভাই, একটা একটা ছোট প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমার মনে করেন একজন এক্সপার্ট আছে, তাকে আমি একটা বাসা ভাড়া দিছি, বাসা ভাড়াটা আমি পে করি, কোম্পানি পে করে, সেক্ষেত্রে কি এআইটি কাটতে হবে? একটু আবার বলবেন? মানে আমার একটা এক্সপার্ট, তাকে আমি একটা বাসা ভাড়া দিছি, মানে বাসা নিয়ে দিছি, বাসা ভাড়াটা আমি পেমেন্ট করি, কোম্পানি পেমেন্ট করে, এটা তো আসলে বাসা ভাড়া সে থাকার জন্য নিছে, এক্ষেত্রে কি এআইটি পেমেন্ট করতে হবে যে বাড়ি এলাকায় বাসা ভাড়া দিব? ওই রকমের হয় না সচরাচর, এটা বাসা ভাড়া থাকে না রেসিডেন্সিয়াল পারপাস। আবার না, অনেকে বলতেছে এটা নাকি বলো। মানে বলতেছে যে এআইটি হবে যদি বাসা ভাড়াটা যেহেতু কোম্পানি পে করতেছে, কোম্পানি এআইটি কেটে তারপর পেমেন্ট করবে। আর যদি এমন হতো যে বাসা ভাড়ার টাকাটা আমি সরাসরি আমার এক্সপার্টে দিয়ে দিচ্ছি অ্যাজ এ বেনিফিট অফ স্যালারি, সে পে করলে সে এটার জন্য আর ট্যাক্স করার কোনো বিষয় নয়। মানে এই বিষয়টাই আর কি, যে এখন যেহেতু আমরা তাকে বাসা ভাড়াটা দিচ্ছি না, আমরা নিজেরাই পে করে দিচ্ছি, সেক্ষেত্রে কি আমাকে এই ক্ষেত্রে ট্যাক্সের কি কোনো জি মানে ট্যাক্স ছাড়া এমনিই দেন, এটা নিয়ে কোনো কমপ্লেক্স সিচুয়েশন না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, তাহলে আজকে টাটা বাই বাই বলি। ভাই একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে স্যালারি এগেইনস্টে ট্যাক্স কাটার জন্য যে রিবেটটা কনসিডার করার জন্য হচ্ছে যে ট্যাক্সেবল ইনকামের উপরে 3% ক্যালকুলেট করে দেন ওই অ্যামাউন্টের উপরে এভারেজ রেটে ট্যাক্স কাটতে হবে, তাই তো? হ্যাঁ তাই। আচ্ছা, এখন এক্ষেত্রে হচ্ছে যে মানে কেউ যদি সর্বোচ্চ ইনভেস্টমেন্ট করে তারপরেও তো সে 3% মানে হুইচ এভার ইজ লেস সেটাই তো আসতেছে, তাহলে 3%ই তো সেফ জোনেই থাকা যাচ্ছে। হ্যাঁ, আমি বরাবর সবসময় এটাই বলে আসতেছি। হ্যাঁ হ্যাঁ, মানে সেই ইনভেস্টমেন্ট বেশি করলো মানে কম করলে সমস্যা, কিন্তু বেশি করলে তো সে 3%ই পাচ্ছে। রাইট, এটা আমার আমি মতো একমাত্র ব্যক্তি মানে এটা বলে আসতেছি না, বিরাট বড় ক্যালকুলেশন সবাই দেখায়, মানে এটা কি আমার কাছে সেফ জোন মনে হয়, অনেক অ্যানালাইসিস করে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। নজরুল ভাই কিছু বলবেন? আসসালামু আলাইকুম। আসলে ওই ইয়ার ক্ষেত্রে ট্যাক্সের ক্ষেত্রে স্যালারি সোর্সের সেটা ওই 3%-এর উপরে কখনোই বেশি হয় না। আপনি 15% বা যেটা ইয়া করুক প্রকৃত বিনিয়োগ, কিন্তু যাই হোক 3%-এর বেশি হয় না।
আর ওই যে ইয়ার বিষয়ে যে জিনিসটা বললো যে কোনো ক্ষেত্রে আমরা ট্যাক্স দেখা যায় যে যার কাছ থেকে সেবাটা নিচ্ছি বা যার কাছ থেকে কোনো একটা ইয়া করতেছি সে ওই ট্যাক্স দিতে রাজি না, যেটা আমরাও অফিসিয়ালি অনেক সময় ফেস করি। তো তখন আমরা কি করি, আগের থেকে যে সমস্ত বিষয় আছে যে অফিসিয়ালি যখন পেমেন্ট দেওয়া হবে তখন তো তার কাছে ট্যাক্স ভ্যাট কর্তন করাই হবে। তখন ওই মালিকের সাথে আগে আমরা ডিসকাস করে নেই যে এই বাসাটা ভাড়া নিব, তো ভাড়া নিলে এখানে কত টাকা, মালিক বলে এখানে 10,000 টাকা। তো তখন আমরা কি করি, চুক্তি যখন করি তখনই ওই জিনিসটা ক্লিয়ার করে নেই, নেওয়ার পর ওনার যে প্রাপ্যটা ওই প্রাপ্য হিসেব করে ওর সাথে আর কত টাকা ইয়া করলে গ্রস আপ করলে ওনার নেট অ্যামাউন্ট ওই টাকাটা পাওয়া যায়, সেই কাজটা করে নেই আর কি। আর যদি করে না নেওয়া হয় সেই ক্ষেত্রে এই ভেজালটা হবে। ধন্যবাদ। রাইট। তবে এই ব্যাচের দ্বিতীয় ব্যাচের বিউটি হচ্ছে মানে দ্বিতীয় ব্যাচে আজকে 9টা ক্লাস হয়েছে, কিন্তু কোনোভাবেই ক্লাস টাইমের আগে ক্লাস শেষ হয় না। তার মানে এটা জানার আগ্রহটা খুব বেশি, এটা খুব ভালো দিক। সবাই মোটামুটি খুব বেশি জানার আগ্রহ। আচ্ছা, এই ক্লাস আর কি কোশ্চেনিং মাইন্ড লোকজন বেশি। এটাতে মানে আমার দুইটা ব্যাচের এটার মনে হয় কোয়েশ্চেন মাইন্ড অনেক বেশি, অনেক বেশি। ক্রিয়েটিভিটি সবার মধ্যে ক্রিয়েটিভিটি আছে ভাই। তাই এখানে কি জানার আগ্রহ বেশি, জানার আগ্রহ বেশি, এটা ভালো খুবই। আর কোশ্চেনিং মাইন্ড বেশি পরে একজন যে যেটা না জানে আর সে সেটা জেনে ফেলে, এটা সবচেয়ে বড় সুবিধা। হ্যাঁ সেটাই, মানে মূলত আমাদের পার্সোনাল ইন্টারেক্টের ব্যাপারটাই তো এটা, আমরা সবাই শেয়ার করব, সবাই থেকে সবাই শিখবে, এটা হচ্ছে আসলে একটা জায়গা থাকে। ওকে, আল্লাহ হাফেজ আজকে তাহলে, টাটা। আসল ভাই। হ্যাঁ ভাইয়া। ভাই একটা জিনিস শুনবো কি, যে জাস্ট আপনি এটা করবেন কিনা, ক্লাসে আসে কিনা জানি না ভাই, ওই যে ফাইন্যান্স অ্যাক্ট যেগুলো পরিবর্তন আসছে, হ্যাঁ এটা নিয়ে কি আমাদের কোনো ডিসকাশন হবে? 2000 ফাইন্যান্সে একটু পরিবর্তন আছে, এটা কয় মাস হয়ে গেছে, এখন আপনি ওল্ডে যাচ্ছেন কেন ভাই? না না, এটা কেন বলতেছি, কিছু কিছু ধরে না অনেক পয়েন্ট গুলো আমরা আপডেট না, বুঝছেন? এটা আমি আপডেট অনেক কিছু। এটা হবে সামনে আমার দুইটা ব্যাচ বা যাই হোক ওনারা থাকবে, যখন পরবর্তীতে আস্তে যখন চেঞ্জিং আসবে ওইটা নিয়ে ইনশাল্লাহ সবগুলা ব্যাচকে একসাথে করে আমরা ডিসকাশনে যাব। কিন্তু এইবার তো আমরা যে লেকচার সাজাইছি বা সবগুলা জিনিস হচ্ছে মানে একদম চেঞ্জের আলোকে, মানে এখন আমার কাছে মনে হচ্ছে এটা ওল্ড হয়ে গেছে। যখন পরবর্তী চেঞ্জিং গুলো আসবে তখন ইনশাল্লাহ সবাইকে, যেহেতু আমার মানে সবাইকে কানেক্ট করে আমরা তখন আমরা ডিসকাশনে যাব সময় দিয়ে কোনটা কি রকম। থ্যাংক ইউ। ওকে।